গোধূলি লগ্ন আসন্ন। সন্ধ্যার আকাশে তখন ঈষৎ রক্তিম আভায় রাঙা। দীপ্তিশীল প্রভাকর তখন তার দায়িত্বের অব্যাহতি শেষে ধীরে ধীরে পশ্চিম কোণে গায়েব হচ্ছে। ক্লান্ত পরিশ্রান্ত পাখিরা উড়ে তাদের নীড়ে ফিরছে। হাইওয়ের প্রশস্ত রাস্তা ধরে শাঁসা করে এগোচ্ছে ঐক্যর অত্যাধুনিক 4 চাকার বাহনটি। ঐক্য জানালার কাছে এক হাত ঠেকিয়ে আরেক হাতে চুপচাপ ড্রাইভ করছে। আপাতত সুদর্শন শ্যামবর্ণ পুরুষটির সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে। মনে হলো আদতে তা না। পাশে জানালার বাইরে উদাসীন চোখে বাইরে তাকিয়ে থাকা রমণীটির সম্পর্কে হঠাৎ অনেক কৌতূহল অনুভব করছে ঐক্য। আজ রেস্টুরেন্টের ঘটনা ওকে বেশ বিস্মিত করেছে। আবৃত্তি ডিভোর্স হয়েছে সেটা সম্পর্কে ঐক্য আগে থেকে অবগত, কিন্তু ওর এক্স হাজব্যান্ড যে ধ্রুব হতে পারে সেটা ঐক্যর ধারণাতে ছিল না। ধ্রুব গত 5 বছর ধরে ঐক্যর কোম্পানিতে আছে। বলতে গেলে ঐক্যর কোম্পানি সূচনা লগ্ন থেকে ধ্রুব চৌধুরী ইন্ডাস্ট্রিতে আছে। অ্যাকাউন্ট অফিসার থেকে সহকারী ম্যানেজার পদে ধ্রুব চেষ্টা, পরিশ্রম আর ধৈর্যের পর ধাপে ধাপে এসেছে। সে অমায়িক ভদ্র পরিশ্রমী ছেলেটার ব্যক্তি জীবনে যে এতটা ভয়ানক হতে পারে সেটা ঐক্য এখনো বিশ্বাস করে উঠতে পারছে না। নাকি এর পিছনেও রহস্য আছে? মাম্মাম, পাপার সাথে ওই আন্টিটা কে ছিল? আবৃত্তি সম্পূর্ণ স্থবির হয়ে যায় আরশানের প্রশ্নে। ঐক্য লুকিং মিররে তাকালো। আরশান উৎসুক চোখে চেয়ে আছে উত্তরের আশায়। ঐক্য আর চোখে আবৃত্তির ফ্যাকাশে মুখশ্রী পরক করে নিরেট আওয়াজে বলে, আরশান, তুমি গেমস খেলতে চাও? আরশান চোখ চকচক করে ওঠে। দ্রুত মাথা নাড়িয়ে বলে, খেলতে চাই আঙ্কেল। ঐক্য নিজের ফোনটা আরশানের দিকে বাড়িয়ে ধরে। এই নাও, বাসায় আসা অবধি তুমি আঙ্কেলের ফোনে গেমস খেলো বাবা। পেছনের সিটে এলিয়ে আরশান নিশ্চিত মনে ফোনে গেমস খেলতে লাগলো। বাচ্চা মনে স্বভাবতই কৌতূহল বেশি থাকবে, স্বাভাবিক। ঐক্য জানে আরশান একের পর এক প্রশ্নের বাণে আবৃত্তিকে জর্জরিত করে তুলবে। তার সামনে শেষে অযাচিত প্রশ্নের উত্তর দিতে আবৃত্তি ভীষণ বিব্রত অনুভব করবে। তাই তো নিজের ফোনটা বাড়িয়ে দিয়েছে আরশানের দিকে। ওয়াফাকে ঐশীর সাথে বাসায় পাঠিয়ে দিয়ে ঐক্য এক প্রকার জোর করে আরশান আর আবৃত্তিকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। শত একা যেতে পারুক, একজন নারীকে এমন একাকী ছেড়ে দেওয়ার মতো কাজ ঐক্যর পক্ষে সম্ভব না। আর তাছাড়া আবৃত্তির মনের ওপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা ঐক্য খুব ভালো করে বুঝতে পারছে। তাকে এ অবস্থায় একা ছেড়ে দেওয়া সমীচীন না। ও তো কখনো ভাবতেই পারছে না ধ্রুবর মতো ছেলে এমন জঘন্য কাজ করতে পারে। প্রথম স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে কিভাবে করতে পেরেছে ছেলেটা এমনটা? আপনি ঠিক আছেন? আবৃত্তি জানালা থেকে ফিরে তাকালো। সোজাসুজি ঐক্যর চোখে চোখ রেখে বলল, কেন, আপনি কি মনে করেছিলেন আমি বসে বসে অশ্রু বিসর্জন দেব? আবৃত্তির কাটকাট গলায় ঐক্য থতমত খেল। আমতা আমতা করে বলল, না না, আমি সেটা বলতে চাইনি। আপনি ভুল বুঝছেন মিস। আবৃত্তি খন্দকার। ঐক্য আর কিছু জিজ্ঞেস করার সাহসই পেল না। এই মেয়ে কার রাগ কার উপর ঝাড়ছে? আশ্চর্য। আবৃত্তিকে নরম মনের মেয়ে ভেবে ভুল করার জন্য নিজেকে কোষ একটা গালি দিল। এই মেয়ে মাল্টিপল পার্সোনালিটি বহন করে। ঐক্য আপন মনে ড্রাইভ করতে লাগলো। কৌতূহল হলেও আবৃত্তিকে আর কোনো প্রকার প্রশ্ন করার সাহস পেল না। ঐক্য হাঁসফাঁস করে ওঠে। ওর হঠাৎ অদ্ভুত এক অদম্য কৌতূহল হচ্ছে পাশে থাকা স্বল্প পরিচিতা কঠোর ব্যক্তিত্ব সম্পূর্ণ নারীটিকে জানবার। যে নারী নিজের প্রাক্তনের সামনে নিজের ব্যক্তিত্বে তিল পরিমাণ নড়চড় আনতে দেয়নি। ঐক্য যে কয়দিন আবৃত্তিকে লক্ষ্য করে এটা বুঝেছে আবৃত্তি একজন ফাইটার, যে নিজের সন্তানকে পরম মায়া মমতা আগলে রাখে। ঐক্য অবাক হয় একজন সন্তানের জন্য তার মমতাময় মায়ের টান। আচ্ছা, তার সন্তানরা জননী কেন তবে এত নিষ্ঠুর? কেন সে সামান্য কেরিয়ারের তরে নিজের মাতৃত্বকে পায়ে পিষে দিয়ে চলে গেল? কেন সে আবৃত্তির মতো মা হতে পারল না? কেন? আপনার মনে অনেক কিউরিসিটি হচ্ছে, তাই না মিস্টার ঐক্য? হওয়াটাই স্বাভাবিক। শত ধ্রুব আপনার ম্যানেজার, ওকে আপনি আগে থেকে চিনেন, বরঞ্চ কৌতূহল না আসাটাই অস্বাভাবিক। না না, আসলে বিষয়টা তেমন না। আপনার পার্সোনাল বিষয়ে নাক গলানোর কোনো অধিকার আমি রাখি না। কিন্তু আজ নিজের প্রাক্তনের সামনে আপনার অঢল স্বাভাবিক রূপ আমাকে সত্যিই বিস্মিত করেছে। আবৃত্তি হাসল, বলল, আপনি কি মনে করেছিলেন আমি ধ্রুবর সামনে ভেঙে পড়ব, কেঁদে ফেলব?
আচ্ছা, আপনারা একজন নারীকে কেন এত নরম ভাবেন বলুন তো? না মানে, আমি স্বেচ্ছায় ধ্রুবকে ছেড়েছি। আমি সজ্ঞানে তাকে তার স্বাধীনতা উপহার দিয়েছি। আর আমি আবৃত্তি, যে নিজের অতীতকে অতীতেই রাখতে পছন্দ করে। বর্তমান নষ্ট করে অতীতের বিষাদে ডুবে থাকার মতো নরম মেয়ে অন্তত আমি না। আপনি ধ্রুবর প্রথম স্ত্রী। জি। ভাইয়া, গভীর ভাবনায় বিভোর ঐক্যকে খানিক ঝাঁকিয়ে জিজ্ঞেস করে ঐশী। তেমনি ভাবে বলল, হুম, কিছু বলবি? তুমি এখনো ঘুমাওনি? ঐক্য ঘাড় ঘুরিয়ে দেয়াল ঘড়িটার দিকে তাকায়। রাত প্রায় তখন 2টা। ঐশীর প্রায় রাত পড়াশোনা করে ঘুমাতে ঘুমাতে রাত 1:30-2টা বেজে যায়। কিন্তু আজ কেন জানি ঘুমই আসছিল না। তাই তো গুটি গুটি পায়ে ওয়াফাকে দেখতে এসেছিল। কিন্তু ওয়াফা রুমের বারান্দায় যে ঐক্যকে পেয়ে যাবে ভাবতে পারেনি। কি বললে না তুমি এখনো জেগে আছো কেন? আর এখানে বসে বসে কি ভাবছো এত? না, কিছু ভাবছি না। ওয়াফাকে ঘুম পাড়িয়ে এসে বসেছি। ঘুম আসছে না কেন জানি। তুই জানা, ঘুমিয়ে পড়। এমনিতেই নিত্যদিনের ওয়ার্ড। ক্লাসে তুই হাঁপিয়ে যাস। ঐশী ঐক্যর পাশের দোলনায় ধপাস করে বসে যায়। ওর বসার সাথে সাথে দোলনাটা দুদিকে দোল খেয়ে ওঠে। ঐশী ঐক্যর কাঁধে মাথা রেখে উদাস গলায় বলে, আমারও ঘুম আসছে না। চলো, আজ দুজনে গল্প করি। এত রাতে গল্প? তুমি কেমন হয়ে গিয়েছো ভাইয়া? মনে আছে আগে এমন মাঝরাতে আম্মু আব্বু তুমি আমি কত আড্ডা দিতাম ছাদে? তুমি তো এখন আমাদের সময় দিতে চাও না। ঐক্য মৌন রইল। আসলে ঐশীর কথাটা ঠিক। আগের ঐক্যর সাথে এই ঐক্যর আসলেই এখন আর মিল খুঁজে পাওয়া যায় না। ঐক্য নিজেই যেন নিজেকে চিনতে পারে না এখন। মনে হয় সে কোনো উদ্দেশ্যহীন নাবিক, ঠিকানাহীনভাবে জীবন সাগরে ভেসে চলেছে গন্তব্যহীন, যার জীবনের কোনো নির্দিষ্ট তীর নেই। অতীতের একটা ধাক্কা ওকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে যে এখনো উঠে দাঁড়াতেই পারছে না। নাকি সে নিজেই চেষ্টা করছে না উঠে দাঁড়ানোর? আচ্ছা, আজ যখন নিজের প্রাক্তনের গর্ভবতী দ্বিতীয় স্ত্রীকে দেখেছিল, তখন আবৃত্তির কেমন অনুভব হয়েছিল? ঐক্য হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায়। ঐক্যর অস্থিরতা অনুভব করে ঐশী উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, ভাইয়া, তোমাকে ডিস্টার্ব দেখাচ্ছে। ঐশী, আমার না কেমন যেন লাগছে। আচ্ছা তুই এটা বল, আজ ধ্রুবকে তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখে আরশানের মায়ের কি খারাপ লাগেনি? ঐশী দীর্ঘশ্বাস ফেলে বলে, একটা নিরুত্তর সত্য কথা কি জানো ভাইয়া? নারীরা যেমন জীবন দিয়ে ভালোবাসতে পারে, তেমন ভাবে জীবন দিয়ে ঘৃণাও করতে পারে। মানে? মানে দ্বারা এটাই, যে তোমার ভালোবাসার যোগ্যই না, তাকে মনে করে দুঃখ পাওয়া মানে নিজের ভালোবাসার অবমূল্যায়ন করা, যেটা আবৃত্তি আপু করেনি। ঐক্য নিশ্চুপ। ঐশী তার দিকে তাকায়। অস্ফুট সুরে বলে, কিন্তু ভাইয়া, তুমি তুমি নিজের জীবনটাকে এখনো 3 বছর পেছনে ফেলে এসেছো। অথচ আবৃত্তি আপুকে দেখো কিভাবে এই ভাঙনেও নিজেকে পর্বতের মতো অটল রেখেছে। তার কাছ থেকেও তো কিছু শিখতে পারো তুমি। ঐক্য থমকে গেল। মনে পড়ল ধ্রুবর সামনে আবৃত্তি স্নিগ্ধ স্বাভাবিক মুখশ্রী। আচ্ছা, সে পারবে মাহিরাকে ফেস করতে? পারবে সামনাসামনি কখনো দেখা হলে এরূপ স্বাভাবিক থাকতে? ঐক্যর দম বন্ধ লাগে। মাহিরার কথা মনে পড়লে ওর অস্থিরতা শুরু হয়। যে মেয়েটাকে ও জীবনের চাইতেও বেশি ভালোবাসলো, সেই মেয়েটার প্রতারণা আজও ওকে ভেঙে গুঁড়িয়ে দেয়। বেঁচে থাকা অর্থহীন মনে হয়। ঐক্য ঢোক গিলে বিড়বিড় করে বলে, তার মানে হচ্ছে তুমি কখনো মাহিরাকে ভুলে নিজের জীবনে এগুতেই চাওনি। ঐক্য চকিতে তাকালো। এলোমেলো স্বরে বলল, কি বলতে চাস তুই? এটাই যে তুমি গত 3টা বছর ধরে নিজের অতীত আঁকড়ে বেঁচে আছো, কখনো মুভ অন করতেই চাওনি। কিন্তু আবৃত্তি আপু, জানো, সে নিজে আমাকে জানিয়েছে, জীবন যদি তাকে দ্বিতীয় সূচনার সুযোগ করে দেয়, তাহলে সে সেই সূচনাটাকে সানন্দে গ্রহণ করবে। ঐক্য স্তব্ধ হয়ে বসে থাকে। আবৃত্তি নামক নারীটির প্রতি মুগ্ধতে ওর মনটা ভরে ওঠে। ঠিকই তো বলেছে ঐশী, ওর আদতে আবৃত্তিকে অনুসরণ করা উচিত। ঐক্য উঠে দাঁড়ালো। ঘরে ফিরে বিছানায় এলোমেলোভাবে গভীর নিদ্রায় আচ্ছন্ন নিজের মূল্যবান নিষ্পাপ অংশটির দিকে তাকায়, যে অংশটার পরিপূর্ণ লালন পালনে সে বরাবরই ব্যর্থ। অবশ্য এটা কেউ তাকে বলেনি। এই সোসাইটি, আশেপাশের মানুষ তাকে বাহবা দেয়,
এখন অবধি দ্বিতীয় বিয়ে না করে মেয়ের খেয়াল রাখার জন্য। কিন্তু আদতে কি সে নিজের মেয়ের পরিপূর্ণ খেয়াল রাখতে পারছে? ঐক্য জানে সে যতই ওয়াফার জন্য সবকিছু হাজির রাখুক, ওর মায়ের অভাব দুনিয়ার কোনো বিকল্পে সে পূরণ করতে পারবে না। যদি পারতই তাহলে তার মেয়েটা ইনিয়ে বিনিয়ে কথায় কথায় আবৃত্তির প্রসঙ্গে বলতো না। আচ্ছা, সে কি ভুল করছে? জীবনের এই পর্যায়ে মুভ অন করা উচিত নয় কি? আর কত ওই জঘন্য অতীতটা আঁকড়ে ধরেও ধুকে ধুকে মরবে? ওই সে নিজেও ভাইয়ের পিছনে পিছনে ঘরে ঢুকলো। ভাইয়ের কাঁধে হাত রেখে নরম সুরে বলল, ভাইয়া ঠিক আছো তুমি? আমার ভীষণ অস্থির লাগছে। কিন্তু কেন? জানি না কেন, কিন্তু জীবনটাকে আরেকবার সুযোগ দিতে বড্ড মন টানছে রে। ঐশী চমকে ওঠে। সে কি সঠিক শুনল? তার ভাইটা অবশেষে নিজ থেকে জীবনে এগোতে চাইছে। ঐশীর ঠোঁটজোড়া প্রশস্ত হাসিতে মেতে ওঠে। ওর মনের পরিকল্পনাকে তার ভাই অবচেতন মনে সহজ করে দিয়েছে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। ঐশী আনমনে বিড়বিড়ায়, শীঘ্রই তোমার জীবনে দ্বিতীয় সূচনা হতে চলেছে ভাইয়া। অন্ধকারাচ্ছন্ন কক্ষটিতে শুনশান নীরবতা। মধ্যরাতের শেষ ভাগে ঘরে সবাই গভীর ঘুমে তলিয়ে। শুধু ঘুম নেই আবৃত্তির চোখে। নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির প্রিয় জিনিস তার আরাম কেদারায় চোখ বন্ধ করে মাথায় এলিয়ে দুলছে আবৃত্তি। আজ আর হাজার চেষ্টাতেও ঘুম নামবে না চোখে। তাই তো এখানে বসে আছে ঘন্টার পর ঘন্টা। হঠাৎ ওর বন্ধ চোখের কার্নিশবে এক ফোঁটা উত্তপ্ত জল গড়িয়ে পড়ল মেঝেতে। অতীতের কিছু দগদগে ঘা আজ আবার নতুন করে তাজা হলো ইরার ধ্রুবকে দেখে। ওর মনে পড়ল সে অভিশপ্ত দিন। অনেকক্ষণ ধরে সেন্টার টেবিলের ওপর থাকা আবৃত্তির ফোনটা নিরলস বেজে চলেছে। তরকারিতে ব্যস্ত হাতে ঝোলের পানি দিয়ে আবৃত্তি ছুটল ফোনটা তুলতে। ফোনে সম্পূর্ণ অচেনা একটা নাম্বার দেখে আবৃত্তি ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করলো। আবৃত্তি বিরক্ত কণ্ঠে বলল, আশ্চর্য, ফোন করে কথা বলছেন না কেন? ওপাশে একটি চিকন নারী কণ্ঠে আওয়াজ ভেসে আসে, আবৃত্তি, আমি ইরা বলছি। চিনতে পেরেছ নিশ্চয়ই? আবৃত্তির পিলে চমকে ওঠে। ইরা নামক নারীটির অস্তিত্ব নিজের জীবনের বাঁকে বাঁকে অনুভব করলেও কখনো নারীটির কণ্ঠ কিংবা তাকে সচক্ষে দেখার সুযোগ হয়ে ওঠেনি। চাইলে হয়তো সম্ভব হতো নারীটিকে এক নজর চাক্ষুষ অবলোকন করার, কিন্তু কেন যেন আবৃত্তির নারীটির প্রতি এক অদ্ভুত বিতৃষ্ণায় ইচ্ছেই জাগেনি তাকে সামনাসামনি দেখার। হয়তো নিজের স্বামীর প্রাক্তন বলে। আবৃত্তি স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, হ্যাঁ চিনতে পেরেছি। কোন প্রয়োজনে কল করা হয়েছে? প্রয়োজনেই বৈকি, নয়তো কেউ নিজের প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে কল করবে না নিশ্চয়ই। সেটা আপনি ভালো জানেন মিস ইরা, যেহেতু কলটা আপনার পক্ষ থেকে। তোমার কথাগুলো খুবই স্পষ্ট আবৃত্তি, এজন্য হয়তো ধ্রুবর এত পরিবর্তন। যা বলতে চাইছেন স্পষ্ট বললে খুশি হব। আমার তোমার সাথে কিছু প্রয়োজনীয় কথা আছে আবৃত্তি। আবৃত্তি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি কথা? খুবই প্রয়োজনীয়, যেটা ধ্রুবর স্ত্রী হিসেবে সবার আগে তোমার জানা উচিত। আবৃত্তি কৌতূহল জাগলো। কি এমন কথা বলতে ফোন দিয়েছি ইরা? মনে মনে একটু ভীত হলো আবৃত্তি বিপরীত পক্ষকে তা বুঝতে দিল না। অস্ফুট স্বরে বলল, হ্যাঁ বলুন। কি বলতে চান? এখানে না, তুমি কাইন্ডলি আমার সাথে মিট করতে পারবে? আবৃত্তি অবাক হলো। কি এমন কথা যে ইরা সরাসরি দেখা করার কথা বলছে? ওপাশ থেকে ইরার অনুরোধ, আবৃত্তি প্লিজ, আমার তোমার সাথে মিট করা খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, কখন দেখা করতে হবে? থ্যাঙ্কস আ লট আবৃত্তি, আমি বিকাল 3টায় তোমার এরিয়ায় সানরাইজ ক্যাফেতে অপেক্ষা করব, প্লিজ এসো। এই বলে ইরা ফোন কেটে দেয়। কান থেকে ফোন নামিয়ে আবৃত্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। কি এমন কথা বলতে চায় তার স্বামীর প্রাক্তন প্রেমিকা? আবৃত্তির হাঁসফাঁস লাগা শুরু হয়। কপালের ঘাম মুছে কিচেনের দিকে এগোয়। পানি খাওয়ার জন্য গ্লাসটা নিতে গেলে হাত ফসকে গ্লাসটা মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে যায়। আবৃত্তি এক দৃষ্টিতে সে ভাঙা কাচের টুকরোগুলোর পানে চেয়ে থাকে। বিছানায় হাঁটু মুড়ে বসে আছে ইরা। থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে ওর নগ্ন পিঠ। বুকে কম্পিউটার আঁকড়ে ঢেকে রেখেছে ওর নিরাবরণ দেহখানি। দিনের আলো সবে ফুটতে শুরু করেছে। জানালার সবগুলো পর্দা এখনো টেনে দেওয়া, যার দরুন রুমটা এখনো অন্ধকারাচ্ছন্ন।
একটি নিষিদ্ধ অনৈতিক অভিশাপ পূরণ করে দুটি অপবিত্র দেহ শেষ রাতে ক্লান্ত হয়ে চোখ বুজেছিল একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে। ভোরের আলো তাদের রাতের ভ্রম আর লিপ্সা মুহূর্তে গায়েব করে দিয়ে বাস্তব দুনিয়ায় টেনে আনে। মেঝেতে হাত পা ছড়িয়ে মূর্তির মতো বসে আছে ধ্রুব। উদাম ক্লান্ত পরিশ্রান্ত বদনে স্তব্ধ হয়ে বসে সে। বিধ্বস্ত চেহারায় কোনো নড়চড় নেই। বাকি দিন দুনিয়ার যেন ওর কোনো হুঁশই নেই আপাতত। উদাম ফর্সা পিঠে নখের আঁচড়ে হিজিবিজি অবস্থা। এই চিহ্নগুলো কাল রাতের তাদের নিষিদ্ধ কার্যালাপের সাক্ষী হয়ে ধ্রুবর পিঠে অঙ্কিত হয়ে আছে। অজানা আতঙ্কে ধ্রুব বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এদিকে ইরার নিরত্তর কান্না যেন ওর বিক্ষিপ্ত মস্তিষ্কে আগুন ধরিয়ে দিচ্ছে। হতাশায় মাথার চুলগুলো খামচে ধরে হঠাৎ রুম কাঁপিয়ে চিৎকার করে ওঠে। ডান হাতটা মুঠো পাকিয়ে মেঝেতে কয়েকটা ঘুষি মারে। শিট শিট, এ আমি কি করে ফেললাম? ইরা কান্না ভুলে হতবাক চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব মেঝে থেকে উঠে দাঁড়িয়ে ফোঁস করছে। হাতের আঙুলগুলো ছেঁচে রক্ত বের হয়ে গিয়েছে। অকস্মাৎ সামনে থাকা কৃত্রিম ফ্লাওয়ার বাসটায় কষে একটা লাথি মারল। এরা আতকে উঠে বিছানার হেডরেস্টে সিটিয়ে যায়। ধ্রুবর এমন প্রতিক্রিয়া ওকে আশাহত করেছে, এটা ওর ভীত চেহারা দেখলে ঠাওর সম্ভব। এমন করছো কেন ধ্রুব? ধ্রুব লাল চোখে পিছনে ফেরে। ওর হিংস্র চেহারা রাগান্বিত চোখ দেখে ইরা আতকে উঠে ফুফিয়ে ওঠে। ধ্রুবর পিলে চমকে ওঠে। ইরার ঘাড় গলা অজস্র কামড়ের দাগ দেখে ধ্রুবর পা ভেঙে আসে। কোনো মতে পা দুটো টেনে এনে ইরার সামনে বসে। কাপা গলায় কোনো মতে বলল, আম সরি ইরা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ইরা অশ্রুসিক্ত গলায় বলল, এবার কি হবে ধ্রুব? আমার কি হবে? আবৃত্তি যদি জানতো। না। ইরা কান্না থামিয়ে স্তব্ধ হয়ে যায়। ধ্রুব আবার দাঁড়িয়ে ঘরময় পায়চারি করতে থাকে। অপ্রকৃতস্থের মতো বিড়বিড় করে, না না, আবৃত্তি আবৃত্তি কিছুতেই যাতে না জানতে পারে। ও আমাকে তাহলে কোনোদিন ক্ষমা করতে পারবে না। আমি ওকে হারিয়ে ফেলবো সারা জীবনের জন্য। ধ্রুব ফিস করে কি বলল তা ইরার কানে গেল না। ও সতর্ক চোখে চেয়ে আছে ধ্রুবর পানে। বুকটা ধরফর করছে ধ্রুবর ক্ষিপ্ত আচরণে। ধ্রুব যে এভাবে রিয়েক্ট করে বসবে সেটা তো ইরা কল্পনাতেও ভাবেনি। তাহলে এবার কি হবে? ধ্রুব কি ওকে আগলে নেবে না? তাহলে কি লাভ হলো নিজের সতীত্বের বিসর্জনে? আই নিড টু গো। ধ্রুব বিড়বিড়ায়। চারদিকে এলোমেলো দৃষ্টি ফেলে কিছু খোঁজে। কক্ষে থাকা কাউচের সামনে নিজের গতরাতের শার্টটা পরে থাকতে দেখে। ব্যস্ত হাতে শার্টটা পরে নিয়ে বড় বড় পা ফেলে রুম থেকে যেতে নেয়। এরা হতভম্ব পায়ে কম্পিউটার পেঁচিয়ে ধ্রুবকে পেছন থেকে জাপটে ধরে। বিহবল ধ্রুবর পা থমকে যায়। ইরা আহাজারি করে বলল, ধ্রুব, তুমি এভাবে যেতে পারো না আমাকে একা ছেড়ে। সবসময় আমার সাথে এভাবে অন্যায় করে পার পেয়ে যেতে তুমি পারো না। এতদিন মুখ বুজে আমি সহ্য করেছিলাম, কিন্তু কালকে রাতের পর থেকে আর সম্ভবপর নয় আমার পক্ষে। তোমাকে আমাকে এবার গ্রহণ করতেই হবে। বলতে বলতে ইরার হেসকে উঠে যায়। ধ্রুব বিস্ময়কর দৃষ্টিতে পেছনে ফিরে ইরাকে দেখে। একটা ঢোক গিলে গলার স্বর খাতে নামিয়ে বড় কসরত করে দুটো শব্দ বের করলো, মানে? ইরা দুহাতে চোখের পানি মুছে। হঠাৎ করে কান্না বিজড়িত মুখটা শক্ত হয়ে যায়। ব্যগ্র কণ্ঠে দাঁত চেপে বলল, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মি ধ্রুব। ধ্রুব পায়ের জোর হারিয়ে ফেলে। ধপ করে পাশে থাকা কাউচে বসে পড়ে। ইরা খেয়াল করে ধ্রুবর বাম পাশে লাল হয়ে থাকা চোখটা বেয়ে এক ফোঁটা গরম জল চিবুক গড়িয়ে বুকে মিলিয়ে গিয়েছে। বর্তমান কলিং বেলের কর্কশ আওয়াজে ইরা ধরফরিয়ে ওঠে। এই শীত ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মৃদু হাঁপাতে হাঁপাতে ঘড়িতে তাকায় ইরা। রাত তখন প্রায় 3টা। বাসার সবাই গভীর ঘুমে থাকলেও রাত থেকে ইরা দু চোখের পাতা এক করতে পারেনি। হঠাৎ করেই যেন ওকে এক প্রবল অপরাধ বোধ জেঁকে ধরেছে। নিজের ঘৃণ্য কৃতকর্মের কথা আজকাল হরহামেশায় মনে পড়ে যায়। ডাক্তার বলেছে ওর প্রেগনেন্সিতে রিস্ক আছে। প্রেগনেন্সি হাইপার টেনশনে ভোগার কারণে ওর গর্ভের বাচ্চার উপরও ক্ষতিকর প্রভাব পড়ছে। বিকেলে ইরাকে বাসায় পৌঁছে দিয়ে ধ্রুব যে নিরুদ্দেশ হলো তার আর কোনো খবর নেই। ইরা শতবার ফোনে ট্রাই করেছে, কিন্তু প্রতিবারই একটা যান্ত্রিক কণ্ঠে ফোন নট রিচেবল জানিয়েছে।
ইরা ভারী পেট আঁকড়ে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়াতেই পেটে খানিকটা খিস মেরে ওঠে। ব্যথায় হালকা আর্তনাদ করে ওঠে। তবুও অন্তরের তাড়নায় বাহিরের ব্যথাকে ততটা প্রাধান্য দিল না। বেড থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে বড় বড় পা ফেলে ছুটল দরজা খুলতে। নিশ্চয়ই ধ্রুব ফিরেছে। ড্রয়িং রুমে আসতেই ইরার পা জোড়া থেমে যায়। সোনিয়া ততক্ষণে দরজা খুলে দিয়েছে। ধ্রুব ধীর পায়ে বাসায় ঢোকে। উস্কো খুস্কো চুল, শার্টের উপরের বাটন কয়েকটা খোলা, ক্লান্ত বিধ্বস্ত চেহারা, সর্বদা পরিপাটি টিপটপ ভাবে চলা ধ্রুবর এই অগোছালো রূপ ইরার নিকট কেন জানি বড্ড পীড়াদায়ক ঠেকল। ওর বুকে চিনচিনে ব্যথা জাগলো। সোনিয়া কিছু বলল না, কেমন সহানুভূতির দৃষ্টিতে ধ্রুবর দিকে চেয়ে নরম সুরে বলল, ভাইয়া ডিনার করেছেন? খাবার দেব? না, খিদে নেই, যন্ত্রের মতো বলল ধ্রুব। তারপর টালমাটাল পায়ে রুমের দিকে হাঁটা দিল। সোনিয়া দীর্ঘশ্বাস ফেলে দরজা আটকে পেছন ঘুরে অবাক হলো। ইরা দাঁড়িয়ে আছে লিভিং রুমের কোনায়। গর্ভবতী ইরাকে এত রাতে জাগ্রত দেখেও কিছু বলল না ধ্রুব। ভারী পা ঠেলে রুমে ঢুকে গেল। ইরার চোখ ছলছল করে উঠল। ও আজ সারা রাত না খেয়ে আছে। ধ্রুব চিন্তায় ওর গলা দিয়ে খাবার নামতো না। ভেবেছিল ধ্রুব ফিরলে ওর হাতে খাবার জন্য বায়না করবে। কিন্তু ধ্রুবর যেন কোনো চিন্তাই নেই ইরাকে নিয়ে। মানসিক অশান্তি, প্রেগনেন্সি, হাইপার টেনশন, অ্যাক্লামসিয়া সহ নানা জটিল শারীরিক ও মানসিক রোগে ভোগা ইরাকে আরো দুর্বল করে দিল ধ্রুবর এহেন নির্লিপ্ততা। ও টলটলে চোখে ধ্রুবর গমন পানে চেয়ে রইল। কান্না গিলে নিজ হাঁটা ধরতে নিল। থেমে যেতে হলো সোনিয়ার প্রশ্নে, ভাবি খাবার খেয়ে নিন। ইরা চকিতে তাকায়। সোনিয়া অস্ফুট স্বরে বলল, সারা রাত না খেয়ে থাকলে আপনার বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আর যাই হোক, গর্ভে থাকা ওই প্রাণটা তো নিষ্পাপ। তাহলে সে কেন শাস্তি পাবে বলুন? ইরার আপাদমস্তক কেঁপে ওঠে। হঠাৎ করে ওর সারা শরীরটা কাঁপতে লাগলো। সোনিয়া এগিয়ে এসে ইরাকে জোর করে টেনে নিয়ে চেয়ারে বসালো। ফ্রিজ থেকে ঢাকনা দেওয়া খাবারগুলো বের করে ওভেনে গরম করে থালায় বেড়ে নিল। সাথে নিল একটু লেবুর আচার, যাতে খেতে গেলে বমি না পায়। প্লেটটা নিয়ে ইরার সামনে চেয়ার টেনে বসে ভাতে নলা পাকিয়ে লোকমা বাড়িয়ে ধরে ইরার মুখে, নিন, হা করুন। ইরা টলটলে চোখের জোয়ার যেন ভাঙল। ও ফুফিয়ে উঠে সোনিয়াকে জড়িয়ে ধরে। সোনিয়া একটি দীর্ঘশ্বাস ফেলে ইরার পিঠে হাত রেখে বলল, ধৈর্য ধরুন ভাবি। নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। একটি নারীর অভিশাপ যে ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। সময়টা বিকেল 3টার কাটা ছুলেও গ্রীষ্মের কাঠফাটা রোদের তেজে মনে হচ্ছে মধ্য দুপুর। আবৃতি শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে একটা রিক্সা ডাকলো। রিক্সায় চড়ে ব্যাগ থেকে ফোনটা নিয়ে স্ক্রিন অন করতেই ইরার মেসেজ ভেসে ওঠে, আমি অপেক্ষা করছি আবৃতি, তুমি কি আসবে? আবৃতি দীর্ঘশ্বাস ছেড়ে কিবোর্ডে আঙুল চালিয়ে লিখে, আসছি। মেসেজটা পাঠিয়ে আবৃতি থম মেরে রইল। কি বলতে চায় ইরা, যার জন্য আবৃতির সাথে দেখা করতে চাইছে? যদিও আবৃতি সম্পূর্ণ মানসিক প্রস্তুতি নিয়েই যাচ্ছে ইরার মোকাবেলা করার, কিন্তু তবুও মনের অবাঞ্ছিত শঙ্কা কিছুতেই দূর করতে পারছে না। মনের অস্থিরতা দূর করতে ফোনটা ওপেন করে। আনলক করতে ওয়ালে ভেসে ওঠে একটা চক্ষু শীতল করা দৃশ্য। ধ্রুবর বুকের ওপর হুডির ভেতর পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে 2 বছরের ছোট্ট আরশান। ফোলা গালগুলো ধ্রুবর বুকে দাবিয়ে রেখেছে। বাবা ছেলে তখন ছিল গভীর নিদ্রা আচ্ছন্ন। দেখতে মাত্রাতিরিক্ত কিউট লাগায় আবৃতি ধ্রুবর অগোচরে ছবিটা নিয়েছিল। সেই থেকে ছবিটা আবৃতির ফোনের ওয়ালপেপারে স্থায়িত্ব অর্জন করেছে। আবৃতি আনমনে হাসে। সকল দুশ্চিন্তার শঙ্কা যেন মুহূর্তে উবে যায়। ছবিটিতে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে আদর করে দেয়। হয়তো ধ্রুব ওকে মন থেকে ভালোবাসে না, কিন্তু ধ্রুব ওকে ওর জীবনের শ্রেষ্ঠতম উপহারটি দিয়েছে, যাকে ছাড়া আবৃতি একটা নিঃশ্বাসও নিতে পারবে না। এই ছোট্ট প্রাণটার মুখের দিকে তাকিয়েও মানিয়ে নিয়েছে ভালোবাসাহীন একটা সম্পর্কে। থাক না, নাইবা ভালোবাসলো ধ্রুব ওকে। এই শহরের অলিগলি খুঁজলে কত শত যুগল পাওয়া যাবে, যারা ভালোবাসাহীন একটা দাম্পত্য জীবন বয়ে চলেছে বছরের পর বছর। আবৃতিও না হয় তাদের একজন হয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে তার কলিজার টুকটা আরশানের তরে। আপা, আয়া পড়ছি। আবৃতির ভ্রম ভাঙে।
ঢোক গিলে ব্যাগ থেকে টাকা বের করে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে রাস্তা পার হয়। ওপাশে সানরাইজ ক্যাফে, যেখানে অপেক্ষারত তার স্বামীর প্রাক্তন প্রেমিকা। ওহো, প্রাক্তন ভালোবাসার প্রেমিকা। ক্যাফেতে ঢুকে চারদিকে তাকায় আবৃত্তি। হঠাৎ চোখ পড়ে দূরের টেবিলে একটা মেয়ে ওকে হাত নেড়ে ইশারা করছে। আবৃত্তি ধীর পায়ে সেই টেবিলটার নিকট এগিয়ে যায়। হঠাৎ উপলব্ধি করে ওর পা জোড়া টেনে নেওয়ার জোর পাচ্ছে না। টেবিলের কাছাকাছি আসলে ইরা উঠে দাঁড়ালো। আবৃত্তি আপাদমস্তক ইরাকে দেখলো। ছবিতে একবার দেখলো, এত বছরে কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি আবৃত্তির। একটা মেরুন রঙা লং ফ্রক আর গ্যাবার্ডিন পরনে, ঈষৎ কোকড়ানো চুলগুলো একটা ক্লাচারে আটকানো। শ্যামলা গাত্র হলেও চেহারা একটা আলাদা মায়া বিরাজমান। বাহিরে জৌলস ইরা চোখের নিচে কালো দাগ আর মলিনতা ঢাকতে পারল না। মনে হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছে। ইরাকে দেখার একটা প্রবল আকর্ষণ ছিল আবৃত্তির মধ্যে। ভাগ্যের কল্যাণ আজ দেখেও নিল। কেমন আছে আবৃত্তি? আবৃত্তি চোখ নামিয়ে হেসে বলল, ভালো। আপনি? আমিও ভালো আছি। দাঁড়িয়ে আছো কেন? প্লিজ সিট। আবৃত্তি ইতস্তত ভঙ্গিতে চেয়ার টেনে বসলো। ওর ভীষণ অদ্ভুত লাগছে। নিজের স্বামীর প্রাক্তনের সামনে বসে তার সাথে কথা বলা, এরকম অদ্ভুত ঘটনা বোধ করে আবৃত্তির সাথেই ঘটল। আপনি প্লিজ যা বলার একটু তাড়াতাড়ি বলুন। তুমি আগের থেকেও সুন্দর হয়ে গিয়েছ আবৃত্তি। আবৃত্তি অবাক চোখ জোড়া তুলে ইরাকে দেখল। ইরা হাসি মুখে তাকিয়ে আছে। সিরিয়াস মুহূর্তে এমন অপ্রাসঙ্গিক কথায় অবাক হওয়াটাই নর্মাল। আর তাছাড়া ইরার কথা শুনে মনে হচ্ছে ও আবৃত্তিকে আগেও দেখেছে। আবৃত্তি বিস্ময়কর স্বরে জিজ্ঞেস করলো, আপনি আমাকে আগে কখনো দেখেছেন? ইরার ঠোঁট প্রসারিত হলো অমায়িক হাসিতে। হ্যাঁ, তোমার আর ধ্রুবর বিয়েতে দেখেছিলাম সামনাসামনি। আবৃত্তি যেন অবাক হতেই ভুলে গেল। এ কেমন নারী যে কিনা নিজের প্রাক্তনের বিয়েতে উপস্থিত ছিল? কিভাবে পেরেছে এই নারী? এরা মনে মনে মজা পেল আবৃত্তির অবাক মুখশ্রী পরখ করে। ও আর চোখে আবৃত্তিকে দেখল। একটা কলাপাতা রঙা তাঁতের শাড়ি পরনে, রঙা যেন ওর হলুদ ফর্সা গায়ের রঙে ফুটে আছে। লম্বা চুলে একটা বেনুনি করা। কৃত্রিম কোনো সাজগোজের উপস্থিতি নেই লাবণ্যময় মুখটাতে, যেন কিচেন থেকে সোজা এখানে চলে এসেছে। কপাল আর ঠোঁটের ডগায় বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। এই অকৃত্রিম সৌন্দর্য অজান্তে ইরা মুগ্ধ হলো। মনে মনে ভাবল, এই জন্যই কি ধ্রুবার এই পতন? কি হলো, আপনি কিছু বলবেন বলেছিলেন? ও হ্যাঁ, সরি আবৃত্তি, আমি আসলে অসুস্থ তো, তাই মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে আছে। কি হয়েছে আপনার? আবৃত্তি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। ইরা একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, ধ্রুব আর আমার সম্পর্ক সেই ইন্টার থেকে। ভাবতে পারছো কত বছর পুরনো এই সম্পর্ক? আমাদের দুজনের রিলেশনের কথা ওর আমার পরিবার সব পুরো ভার্সিটি জানতো। জানতো না শুধুমাত্র ধ্রুবর বাবা। তিনি প্রেম ভালোবাসায় ছিলেন চরম অনাগ্রহী, যার ফলে ধ্রুব ওনার থেকে লুকিয়ে গিয়েছিল আমাদের সম্পর্কের কথা। ধ্রুব ভেবে রেখেছিল একটা মোটামুটি জব হলে আন্টিকে দিয়ে অফিসিয়াল প্রস্তাব পাঠাবেন, যাতে ধ্রুবর বাবা মনে করেন আমাকে আন্টি পারিবারিকভাবেই পছন্দ করেছেন। ইভেন সবাই তো নিশ্চিত ছিল ধ্রুবর বউ আমিই হব। জানো আমি কতবার আন্টির হাতের খাবার খেয়েছি ওর বাসায় গিয়ে। তুমি যেই রুমে এখন থাকো ওই রুমটিতে কোথায় কি থাকবে এমন কত শত পরিকল্পনা করতাম আমি ও বাড়ি গেলে। আবৃত্তি হতবাক হয়ে বসে রইল। ওর এখনো বুঝে আসছে না ইরা ওকে হঠাৎ এসব কেন বলছে। ও তো জানেই ধ্রুব আর ইরা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো, যার জন্য ধ্রুব এত বছরও তাকে আপন করতে পারেনি। কিন্তু এসব শুনে এখন আবৃত্তির কি লাভ? ইরা একটা নিঃশ্বাস নিয়ে আবার বলা শুরু করলো, একদিন আমি খবর পেলাম আঙ্কেল নাকি ধ্রুবর বিয়ে ঠিক করেছেন হঠাৎ, তাও নিজের অতি প্রিয় বাল্যকালের বন্ধুর মেয়ের সাথে। আমি আঁতকে উঠলাম। ধ্রুব সব ভয় ডর ভুলে আঙ্কেলকে জানালো আমাদের কথা। বলল আমরা একে অপরের ছাড়া বাঁচব না। আঙ্কেল কি করলেন তখন জানো? বললেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ নিজের মৃত বন্ধুর কাছে। কিছুতেই সেই প্রতিজ্ঞা তিনি ভাঙতে পারবেন না। তারপর আপনার মহাপ্রেমিক বাবার কথা আমাকে বিয়ে করে নিল, তাই তো? আবৃত্তির কাট কাট জবাব। ইরা খানিকটা অপ্রস্তুত হলো। আবৃত্তির ওই উজ্জ্বল চোখে কেন জানি চোখ মেলাতে পারল না। মেঝেতে এলোমেলো চোখের ক্ষীণ স্বরে পাতা ফেলে বলল, ওকে বাধ্য করা হয়েছিল।
আবৃত্তি আনমনে হাসল। এই মেয়েটাকে ওর কেন জানি বড় বোকা মনে হলো। বয়সে ওর এত বড় হয়েও আবৃত্তির মনে হলো ইরার মিনিমাম বুঝটুকুও নেই। হয়তো জীবনে এখনো রূঢ় বাস্তবতার সম্মুখীন হয়নি তাই। ও দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এসব আপনার গুরুত্বপূর্ণ কথা? ইরা কি বলবে ভেবে পেল না। ওকে চুপ করে বসে থাকতে দেখে আবৃত্তি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। এখানে বসে বসে নিজের স্বামীর প্রেম কাহিনী শোনার কোনো বিশেষ প্রয়োজন দেখছে না ও। নিজের ব্যাগটা নিয়ে হুট করে উঠে দাঁড়ায়। সরি মিস ইরা, আমার ছেলেটা একা বাসায়, আমাকে ফিরতে হবে। আজ আসি, প্লিজ ডোন্ট মাইন্ড। এই বলে আবৃত্তি ব্যাগটা নিয়ে হাঁটা ধরে। কিন্তু পেছন থেকে ইরার কণ্ঠে যেন বজ্রপাত ঘটে, যাতে বাধ্য হয়ে থেমে যেতে হয় আবৃত্তির চলন্ত পা যুগলকে। আমি ধ্রুব সন্তানের মা হতে চলেছি আবৃত্তি। বর্তমান। একটা মানুষ মৃত্যু যন্ত্রণা বোধ হয় তখনই হয় যখন সে হাজার চাইলেও নিজের অভ্যন্তরের চাপা কষ্টগুলো বুকে চেপে গুমড়ে গুমড়ে মরে। যে যন্ত্রণাগুলো পৃথিবীর কোনো বিকল্প কিংবা সান্ত্বনা লাঘব করা দুষ্কর। নারী জীবন কেন এত কষ্টের? কেন একজন পুরুষ এত সহজে একজন নারীর আত্মসম্মান, তার ভালোবাসাকে এভাবে ঘুরিয়ে দেয়? কি পায় সে? আরেকটা নারী শরীর। আবৃত্তি যতই এ সমাজের সামনে নিজেকে শক্ত রাখুক না কেন, দিন শেষে কষ্টে ওর বুকটা ফেটে যায়। যে কষ্টগুলো অদেখা, যার কোনো পরিমাপ করা যায় না। ওর জীবনটা ওর সাথে এমন পরিহাস কেন করলো? কি দোষ ছিল তার? কেউ কি বলবে তার অন্যায়টা কি ছিল? দিন শেষে এই প্রশ্নগুলোর উত্তর ও কার কাছে পাবে? হঠাৎ পুরাতন মেহগনি কাঠের দরজাটা ক্যাট করে আওয়াজ হলো। নিশ্চয়ই কেউ রুমে প্রবেশ করছে। তড়িঘড়ি করে নিজের চোখের বহমান বাড়িধারা ব্যস্ত হাতে মুছে নেয় সে। তার হৃদয় ভাঙার হাহাকার সে কাউকে দেখাতে নারাজ। কি হবে দেখিয়ে? সামান্য সহানুভূতি কি ভেঙে খানখান হয়ে যা আবৃত্তিকে ফের জোড়া লাগাতে পারবে? দরজা খুলে আহান বিড়াল পায়ে ঢুকলো। ওর আজ নাইট ডিউটি ছিল মেডিসিন প্লেসমেন্টে, কিন্তু সন্ধ্যা নাগাদ ঐশীর ফোনে আহান চমকে ওঠে। এই মেয়ে পরশুর পর থেকে ওকে এড়িয়ে চলছে। আগের মতো এটা ওটা বুঝে নেওয়ার বাহানায় আসে না ওর কেবিনে, কিন্তু আজ হঠাৎ ঐশীর কল দেখে হতবুদ্ধি বনে যায় সে। মানে সোজা ফোন। এতটাও আশা করেনি আহান। এক প্রকার ঘুরে এসে ঐশীর ফোন রিসিভ করে, কিন্তু ওকে চমকে দিয়ে ঐশী থমথমে সুরে বিকেলের রেস্টুরেন্টের সব ঘটনা বৃত্তান্ত খুলে বলে। সব শুনে আহান স্তব্ধ হয়ে যায়। ওকে কোনো সাড়া দিতে না দেখে ঐশী দীর্ঘশ্বাস ফেলে কেবল একটা কথাই বলেছিল, আবৃত্তি আপু নিডস ইউ স্যার, প্লিজ স্টে উইথ হার, শি রিয়েলি নিডস সামওয়ান। তারপর আর আহান আর কিছু না ভেবে হাসপাতাল থেকে কর্তৃপক্ষের কাছে ইমার্জেন্সি ছুটি চাইল। কিন্তু হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ডায়রিয়া রোগীর আধিক্য থাকায় তাকে বাধ্য হয়ে রাত 1টা অবধি রোগী দেখে তারপর আসতে হয়েছে। হাসপাতালে কোনো রেজিস্টার ডাক্তার এত রাতে থাকেন না, তারা রাত 10টার পরে চলে যান। এই মুমূর্ষু রোগীদের ছেড়ে আসা তার নীতি বিরুদ্ধ বলে আহান আসতে পারেনি। আহান ধীর পায়ে এগুলো। আবৃত্তি চোখের পানি মুছে সতর্ক ভঙ্গিতে চাইল, কে হতে পারে? বাড়িতে তো শুধুমাত্র সে, মা আর আরশান। মা তো প্রতিদিনকার মতো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। তাহলে কে? আহান অবাক হলো না, যেন আবৃত্তির এই গভীর রাতও জাগ্রত থাকা স্বাভাবিক। আমি আবৃত্তি। আবৃত্তির পিলে চমকে ওঠে নিজের ভাইকে দেখে। আজ তো নাইট ডিউটি ছিল। আবৃত্তির ভাবনার মধ্যে আহান এগিয়ে এসে ঘরের ডিম লাইটটা জ্বালালো। সে আলোয় ঈষৎ আলোকিত হয়ে উঠল এতক্ষণের অন্ধকারাচ্ছন্ন শুনশান কক্ষটা। আহানের চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে। মনে হচ্ছে গোসল করে মাথাটাও মোছেনি। আবৃত্তি দাঁড়িয়ে গিয়ে অবাক গলায় বলল, তুই? তোর না ডিউটি ছিল আজ রাতে? হ্যাঁ, ছুটি নিয়েছি। কিন্তু কেন? আহান টেবিলে থাকা টিস্যু বক্স থেকে একটা টিস্যু নিল। আবৃত্তি অবাক চোখে দেখছে আহানের কর্মকাণ্ড। আহান চুপচাপ টিস্যুটা আবৃত্তির দিকে বাড়িয়ে ধরে শান্ত স্বরে বলল, আমি শুনেছি খন্দকার বাড়ির অন্দরে আজ সারা রাত বসে একটা পেতনি কেঁদে কুটে নাকের পানি চোখের পানি এক করে ফেলছে। তাই পেতনিটাকে টিস্যু এগিয়ে দিতে আমার অবিলম্বে আসতে হলো। নিন পেতনি রানী, টিস্যুখানা গ্রহণ করে আমাকে ধন্য করুন। আবৃত্তি চোখ মুখ কুঁচকে টিস্যুটা নিয়ে বলল, তোকে কে বলেছিল আমি কাঁদছিলাম আজিব? চালান জিন খবর পাঠিয়েছিল।
আবৃতি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। আহান ওকে পরখ করে অস্ফুটে জিজ্ঞেস করে বসলো, আজ ধ্রুবর সাথে তোর দেখা হয়েছিল না? আবৃতি স্থবির চোখে আহানকে দেখে হতবাক গলায় বলল, তোকে কে বলেছে? যেই বলুক, রাস্কেলটা তোকে কিছু বলেছে? বল আমাকে। আবৃতি থমথমে মুখে বলল, না, আমি তার কোনো কথা শোনার জন্য তো বসে থাকিনি। আবৃতির বুঝে আসছে না আহানকে কে জানালো ঘটনাটা। আবৃতির ফ্যাকাশে চোখ মুখ দেখে আহান গোপনে দীর্ঘশ্বাস ফেলল। চোখের পানিগুলো শুকিয়ে চিটচিটে হয়ে আছে মুখটা। টুইনরা নাকি একে অপরের দুঃখ সুখ অনুভব করতে পারে, যাকে বলা হয় টুইন টেলিপ্যাথি। যদিও এটা পুরোপুরি প্রমাণিত নয়। আচ্ছা, তার বোনটার জন্য তার যে বুক ছিঁড়ে যাচ্ছে, ঠিক এরূপ যন্ত্রণায় কি তার বোন অনুভব করছে, নাকি আরো বেশি? কি করবে আহান? কি করলে তার বোনটার যন্ত্রণা লাঘব হবে? কিভাবে ওর হারানো সবকিছু ফিরিয়ে দিতে পারবে? কি রে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভাত খেয়েছিস নাকি বেড়ে দিব? না, ক্যান্টিন থেকে আটটায় খেয়ে নিয়েছি। আচ্ছা যা, ঘুমিয়ে পড়। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়ি, আর তুই আবার আয়োজন করে কাঁদতে বসে পড়। আবৃতি উদাস গলায় বলল, না, আর কাঁদবো না। কি হবে কেঁদে? শুধু কেঁদেই যদি মানুষ যন্ত্রণা ভুলে যেতে পারত, তাহলে তো হতোই। আহান ঘড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটু পর ফজর আজান দিয়ে দেবে, এখন আর ঘুমিয়ে কাজ নেই। চল না আবৃতি, আমরা বারান্দায় বসি একটু। আবৃতি জানে আহান ওকে কমফোর্ট ফিল করাতে চাইছে। আজীবন তারা পেছনে লাগা আহানের সাথে এই আহানের কোনো মিল নেই। এই আহান আবৃত্তি 2 ঘন্টার ছোট হয়েও ওর বড় ভাই হওয়ার চেষ্টায় সর্বদা সচেষ্ট। আবৃত্তি আরশানের গায়ে কাঁথাটা ভালো করে জড়িয়ে দিয়ে বলল, আচ্ছা চল। বারান্দায় বসতে আহান সোজা আবৃত্তির কোলে শুয়ে পড়ল। এটা ওর পুরনো অভ্যেস। আগে যখন মেডিকেলে প্রস্তুতির সময়টায় 2 ভাই বোন গ্রুপ স্টাডি করত, তখন এইভাবেই আহান ওর কোলে শুয়ে পড়ত। আবৃত্তি নিজের শালটা টেনে আহানকে জড়িয়ে দিল। আবৃত্তি, হুম। আহান ওর কোল ছেড়ে উঠল। নরম সুরে সহদরকে বলল, মনের কষ্ট এভাবে চেপে রাখতে রাখতে দম বন্ধ হয়ে মরে যাবে তুই। আবৃত্তির চোখ জোড়া টলমল করে ওঠে। ধরা গলা হাহাকার করে বলল, আহান, আমি তোকে একটু জড়িয়ে ধরে কাঁদি। আবৃত্তির কণ্ঠে আকুতি। আহানের চোখ উপচে কান্নারা ঠেলে বের হলো। পুরুষ মানুষের নাকি কান্না পায় না, তাহলে তারা আহানকে দেখে কি বলবে? আহান কান্না গিলে দুহাত প্রসারিত করে দিল। নীরবে আহ্বান জানালো আহানের বুকটা ভিজিয়ে দেওয়ার। আবৃত্তি ঝাঁপিয়ে পড়ে আহানের পেতে রাখা বুকে। আহানের টি শার্টটা খামচে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আজ যেন আবৃত্তির সকল সংযমের বাঁধ ভেঙেছে। যেই মেয়ে নিজে তালাকের দিনে 1 ফোঁটা অশ্রু ঝরায়নি, আজ সেই মেয়ে নিজেকে উজাড় করে কাঁদছে। আহান নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকে রাখার প্রয়াসে। আবৃত্তি ফোফাতে ফোফাতে বলল, আমার কি দোষ ছিল ভাই? ধ্রুব আমার সাথে এমনটা কেন করলো? নাই ভালোবাসুক আমায়, একটু কি আমার প্রতি ওর কোনোদিন মায়াও জন্মায়নি? আহান বোনকে জড়িয়ে ধরে পৃথিবীর নিকষ কালো অন্ধকারের পানে চায়। বিমর্ষ গলায় বলল, একজন পুরুষ হয়ে বলছি, এই জগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী পুরুষ। ভাগ্যক্রমে তাদের ভালোবাসা পেলে নারী জীবন স্বর্গ সমতুল্য, আর ধোঁকা পেলে তখন সেই নারীর জীবন জাহান্নামের সদৃশ। আমি কেন? আহান স্তব্ধ হয়ে যায়। দিতে পারেন না বোনের এই প্রশ্নের উত্তর। এই প্রশ্ন যে তার নিজেরও। তার বোনটাই কেন? কোনো উত্তর নেই। দীপ্ত ল্যাপটপ শব্দ করে ব্যাডসাইড টেবিলে রাখল। সোনিয়া সেই যে দরজা খুলতে গেল, আর যেন ফিরে আসার নামই নেই। কম্বল ছেড়ে উঠতেও ইচ্ছে করছে না। করছেটা কি এই মেয়ে? নিশ্চয়ই ভাইয়া এসেছে। দীপ্তর আজকাল এই বাড়িতে মনই টিকতে চায় না। রাতে বাড়িতে ফিরে আসলেই কেমন মন মরা লাগে ওর, যেন কোনো মৃত বাড়িতে চলে এসেছে। আগের মতো এই বাড়িতে এখন আর হই হুল্লোড় চোখে পড়ে না। আরশানের নিষ্পাপ খিলখিল হাসির শব্দ শোনা যায় না। আদরে সুরে কেউ তার কাছে চকলেটের আবদার করে না। জুমার দিনে ওই আরশান নামক বাচ্চাটা হাত ধরে মসজিদে যায় না। সন্ধ্যায় এখন আর সবার পছন্দের পাকোড়া আর মালাই চায়ের আসর বসে না। মাত্র 1 মাসেই যেন বাড়িটা মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। সবাই যে যার মতো ঘরে পড়ে থাকে। দীপ্তর মনে পড়ে না শেষবার কবে ওরা সবাই একসাথে বসে খাবার খেয়েছিল।
আবৃত্তি যাওয়ার সাথে সাথে যেন এ বাড়ির সুখগুলো নিঃশেষ হয়ে গিয়েছে। এসব ভেবে দীপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে। কোথায় ভেবেছিল আজ সোনিয়ার সাথে একটু একান্ত সময় কাটাবে। মেয়েটা না বললেও বোঝে সোনিয়ার এ বাড়িতে মন টিকতে চায় না। হঠাৎ খট করে দরজা খোলার শব্দে সামনে তাকিয়ে বিরক্ত মিশ্রিত গলায় বলল, এত দেরি হলো? ক সোনিয়ার পেছনে ইরাকে দেখে দীপ্ত নিজের কথা গিলে নিল। তড়িঘড়ি করে বিছানা থেকে দাঁড়িয়ে বলল, আপনি? দীপ্ত ইরাকে কখনো ভাবি বলে সম্বোধন করেনি। যেখানে আবৃত্তিকে ভাবি ডেকে এসেছে, সেখানে ইরার অযাচিত প্রবেশের সম্পর্কের বদলে দীপ্ত এখনো অভ্যস্ত হতে পারেনি। আবার হতে পারে তার ইচ্ছাও নেই। দীপ্ত, ইরা ভাবি আজ আমার সাথে থাকবে, তুমি প্লিজ গেস্ট রুমে যাও। দীপ্ত অবুঝ চোখে তাকিয়ে আছে। সোনিয়া চোখের ইশারায় কিছু বলল। দীপ্ত বুঝতে পেরে আর কোনো কথা বলল না। নিজের ফোনটা হাতে নিয়ে নীরবে প্রস্থান করলো। ভাবি আসুন আপনি, এবার ঘুমিয়ে পড়ুন। এরা বাধ্যের ন্যায় একপাশে শুয়ে পড়ল। সোনিয়া ওর গায়ে কমফোর্টারটা জড়িয়ে দিল। তুমিও প্লিজ আমার সাথে শো, আমার গা কাঁপছে। সোনিয়া বিনা বাক্য ব্যয়ে ইরার পাশে শুয়ে পড়ল। ঘুমান ভাবি, কাল আপনাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। সোনিয়া চিন্তিত মুখে পাশ ফিরে বেডসাইড ল্যাম্পটা নেভালো। ওর মনে অশনি শঙ্কা জাগছে। মনে হচ্ছে সামনে কোনো বিশাল ঝড় আসতে চলেছে। ধ্রুব ঘরে ফিরে ফ্রেশ না হয়ে একটা নাম্বারে বারবার ডায়াল করছে। কেন করছে ও নিজেও জানে না। শুধু জানে হেলায় হারানো প্রাক্তন স্ত্রীর সাথে এই মুহূর্তে কথা না বলতে পারলে ওর মনটা হালকা হবে না। হঠাৎ ফোনটা রিসিভ হতে ধ্রুব ব্যাকুল স্বরে বলল, আবৃত্তি শুনছ? অপর পাশে থমথমে প্রত্যুত্তর, আমি আহান। ধ্রুব চমকে উঠে বলল, আহান তুমি? আবৃত্তি কোথায়? আহান এক পলক বিছানায় নিদ্রায় শায়িত নিজের বোনের ভঙ্গুর চেহারায় চাইল। তখন কাঁদতে কাঁদতে আহানের বুকে ঘুমিয়ে পড়েছিল। আহান দাঁতে দাঁত চেপে বলল, ধ্রুব, ওয়াহিদ, এত রাতে নিজের প্রাক্তন স্ত্রীকে কল দেওয়া কেন প্রয়োজন মনে করলেন? নাকি প্রাক্তনের পিছনেও আপনার জন্মগত দোষ? আহান, একদম চিৎকার করবেন না। গলার ঠাট আমারও আছে। আই ওয়ান ইউ, আমার বোনের জীবনে আর কোনো প্রকার হস্তক্ষেপ করবার দুঃসাহস দেখাবেন না। ধ্রুব অবাক হলো আহানের ক্ষিপ্ততায়। এই ছেলেটা না ওকে একসময় বড় ভাইয়ের মতো সম্মান করত। ঢোক গিলে বলল, আহান, আমার আবৃত্তির সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমার বোনের সাথে আপনার লিগালি তালাক হয়েছে। এখন আপনি আমাকে এই কথাটা বলুন, একজন মানুষ তার প্রাক্তনের সাথে কি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে, তাও এত রাতে? আরশানের বিষয়ে কোনো কথা হলে আপনি আমাকে বলুন, নতবা ফোন রাখুন। আমার আবৃত্তির সাথে কথা আছে। সরি, ও আপনার সাথে কোনো কথা বলতে চায় না, সেটা আপনিও জানেন। এই বলে খট করে লাইনটা কেটে গেল। আহান প্লিজ, আমার কথা। ধপাস করে কাউচে বসে পড়ল। হতাশায় মাথার চুল খামচে ধরল। কি করব? এখন খুব অনুশোচনা হচ্ছে, তাই না রে ভাইয়া? ধ্রুব হতবাক চোখে সামনে তাকায়। ট্রাউজারের পকেটে এক হাত গুজে দীপ্ত সামনে এসে দাঁড়ালো। ধ্রুব এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কি বলতে চাইছিস? কেন নিজের হাতে নিজের সাজানো গোছানো সংসারটা তছনছ করলি ভাই? ধ্রুব চোখ ছলছল করে ওঠে। এই প্রশ্নের কোনো কৈফিয়ত চাইলেও কাউকে দিতে পারবে না। দুনিয়ার সবাই মনে করে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও গোপনে নিজের প্রাক্তনকে বিয়ে করেছে, কিন্তু ও যে বাধ্য হয়েছিল, এর কৈফিয়ত কিভাবে দেবে সবাইকে? ধ্রুবকে নিরুত্তর দেখে দীপ্ত রূঢ়ভাবে বলল, ভাইয়া, আমি না তোকে ঠিক বুঝতে পারি না। একবার ইরার জন্য আবৃত্তি ভাবিকে পায়ে ঠেলে দিলি, এখন আবার আবৃত্তি ভাবির জন্য ইরাকে কষ্ট দিচ্ছিস। তুই আসলে চাষটা কি একটু বলবি? ধ্রুব বিড়বিড় করে বলল, জানি না। দীপ্ত হতাশ নিঃশ্বাস ফেলল। জানতো ধ্রুব জবাব এরকম কিছু হবে। জীবন নামক গোলাকার শৃঙ্খলের জালে একদিন সবাইকে আটকাতে হবে। তোমার আজকের কর্মফল 2 দিন বা 2 বছর পর হলো তোমায় ভুগতে হবে, যেমনটা এখন ভুগছে তার ভাই। ভাইয়া, যা করে ফেলেছিস করেছিস। এখন আবৃত্তি ভাব, আবৃত্তি তোর অতীত, আর ইরা তোর বর্তমান। তাই অতীতকে ঘাটিয়ে বর্তমান নষ্ট করার কোনো মানেই হয় না। সব ভুলে নিজের জীবনে এগোতে হবে তোকে। তোর এক সন্তান আর তার মায়ের প্রতি তুই অবিচার করেছিস। এবার আরেক সন্তান আর তাকে স্বীয় গর্ভে বহনকারী মাকে রেহাই দে, প্লিজ।
রাতের নিকষ কালো অন্ধকার পেরিয়ে ধরনে আলোকিত হতে শুরু করেছে সবে। সকালের অংশ মিলার মৃদু কিরণ সরাসরি বিছানার ওপর পড়ছে। সেই মৃদু রোদের আজ বড্ড আরামদায়ক। তাই আরামের লোভে ঘুম ছুটে যাওয়া সত্ত্বেও বিছানা ছাড়তে ইচ্ছে হচ্ছে না আবৃত্তির। মনের কোনো আরামদায়ক ঘুমের লোভ উকি দিল মস্তিষ্কে অনবরত কড়া নাড়ছে দায়িত্ববোধ। আরশানকে স্কুলে নিতে হবে। অতঃপর বহু কষ্টে আড়মোড়া ভেঙে উঠে বসলো সে। টের পেল মাথাটা খুব ভার হয়ে আছে। স্বাভাবিক এত অল্প ঘুম আর অনবরত কান্না মস্তিষ্কে চাপ প্রয়োগ করেছে। আবৃত্তি চোখ ডলে পাশে তাকালো। তার আদরের ছেলের পা তার দিকে, আর মাথাটা তার পায়ের কোণায় পড়ে আছে। ছেলের এমন বেহাল ঘুমের স্টাইলে আবৃত্তি আনমনে হাসলো। দীর্ঘশ্বাস ফেলে ছেলের নিকট এগিয়ে গিয়ে মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। আদরে সুরে ডাকলো, আরশান, আব্বু উঠবে না? স্কুলে যেতে হবে তো। আরশান কপাল খানিকটা কুঁচকে বিরক্ত হয়ে পাশ ফিরে গেল। আবৃত্তি ঘড়ির দিকে চাইল। আজও নিজেরই উঠতে দেরি হয়ে গিয়েছে। মা তো প্রতিদিন 7টায় উঠিয়ে দেয়। আজ উঠালো না কেন? এখন রোজকার মতো এত সময়ও কোথায় পাবে এই ছেলেকে ঘুম থেকে ওঠানোর জন্য যুদ্ধ করতে? এই মাটাও না। হতাশ নিঃশ্বাস ছেড়ে ফের লেগে পড়ল আরশানের ঘুম ভাঙার যুদ্ধে। আরশান, তোমার লেট হচ্ছে। আজ না স্কুলে প্যারেন্টস মিটিং আছে কিসের? আরশান চোখ পিটপিট করে খুলল। আবৃতি ওকে ধরে উঠে বসালো। আরশান চোখ কসলে ঘুম ঘুম গলায় বলল, হ্যাঁ আছে তো। সবার মাম্মা পাপাকে আসতে বলেছে। এক্সাম নিয়ে কি যেন বলবে বলছিল। আবৃতি তাড়া দিয়ে বলল, তাহলে তো তাড়াতাড়ি রেডি হতে হবে। ওঠো ওঠো, ব্রাশ করবে চলো। পাপা আসবে না মাম্মাম? আবৃতি থমথমে মুখে বলল, না। বাট হোয়াই? সবার মাম্মা পাপা আসবে। আমি যাচ্ছি তো আব্বু। কিন্তু তুমি একা কেন? পাপা কেন আসবে না সাথে? আবৃতি জবাব দিল না। আরশান কাঁদো কাঁদো স্বরে বলল, আমার পাপা কেন আসবে না? বলো না মাম্মাম। আগে তো তোমরা দুজনেই যেতে। পাপা এখন আমাদের সাথে থাকেও না। কি হয়েছে পাপার? রাগছে? তোমরা কি কাটটি করেছ? মাম্মা। আরশান, চুপ। আবৃতি অতিষ্ঠ হয়ে ধমকে ওঠে। এমনিতেই মাথা প্রচন্ড ধরে আছে। তার উপর আরশানের লাগাতার প্রশ্নগুলো যেন মাথায় কোনো ভারী বস্তু হয়ে আঘাত করছে। ওর ধমকে কেঁপে ওঠা আরশান ফ্যাল ফ্যাল করে সেকেন্ড খানিক তাকিয়ে হঠাৎ ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আবৃত্তি পড়ল বিপাকে। এই ছেলে এবার আয়োজন করে কাঁদতে বসেছে। ও জানে এই কান্না শুধুমাত্র আজকের জন্য না, বিগত 1 মাস ধরে। ধ্রুব কেন তাদের সাথে থাকে না তার কোনো যুক্তিগত জবাব আবৃত্তির নিকট হতে পায়নি। সেই জেদ মিলিয়ে এই কান্না। এখন কি করে এই ছেলেকে থামাবে? ও কি ইচ্ছে করে আলাদা করেছে বাবার ছেলেকে? তাহলে এখন ছেলের রোষে কেন শুধুমাত্র সে পড়ছে? আবৃত্তি নিষ্পন্দ দৃষ্টিতে আরশানের কান্না দেখল। আরশানের প্রতিটা অশ্রুকণা যেন ওর বুকে ফলা হয়ে বিঁধল। কি দোষ এই অবুঝ বাচ্চাটার? কেন এত ছোট বয়সে ওকে বাবা মায়ের বিচ্ছেদের মতো জঘন্য সম্পর্কে জাতাকলে পিষ্ট হতে হলো? শত ভেবেও মস্তিষ্কের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেল না আবৃত্তি। আজকাল নিজের জন্য না, এই অবুঝ শিশুটার জন্য ওর কষ্ট হয়। মনে হয় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ওর এই নিষ্পাপ বাচ্চাটা। কি করবে আবৃত্তি? কিভাবে জীবনের বাকিটা পথ ও একা পাড়ি দেবে? আরশানের কান্নার শব্দে রুমে চলে আসেন আবৃত্তির মা। নাতের কান্না দেখে আঁচলে হাত মুছতে মুছতে চিন্তিত স্বরে শুধায়, কি হয়েছে? কাঁদছে কেন নানু ভাই? বকেছিস? আবৃত্তি জবাব দেয় না। হঠাৎ কিছু একটা ভেবে যন্ত্রের ন্যায় আওড়ালো, মা, তোমার ফোনটা নিয়ে আসো তো। আনছি দাঁড়া। ফোনটা এনে দিতে আবৃত্তি কাঙ্ক্ষিত নম্বরটিতে ডায়াল করে ফোনটা আরশানের দিকে বাড়িয়ে ধরে। ফোফাতে ফোফাতে সে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আবৃত্তি অবিচল গলায় বলল, নাও, তোমার পাপাকে বলো আজ স্কুলে আসতে। আরশানের এতক্ষণের ফ্যাসফ্যাসে কান্না নিমিষেই থেমে গেল। ফোনটা নিয়ে নাক টেনে কানে ধরল। আবৃত্তি হতাশ শ্বাস ফেলে ওর পাশে বসলো। অনেক হয়েছে, আর পালিয়ে বেড়াবে না ও ধ্রুবর থেকে। আরশান ধ্রুবর সন্তান, এই সত্যিটা তো বদলে যাবে না। তাছাড়া ধ্রুবর পাপের শাস্তি তার অবুঝ বাচ্চাটা কেন পাবে? ওর ধ্রুবকে এড়িয়ে চলা মানে নিজেকে ছোট করা, নিজের সন্তানকে কষ্ট দেওয়া।
ওপাশে ফোন রিসিভ হয় একবারই। ধ্রুব ঘুম ঘুম কণ্ঠে শুধায়, হ্যালো, কে বলছেন? পাপা, আমি আরশান। ধ্রুবর ঘুমের রেশ যেন ছুটে পালালো। তন্দ্রা ভেঙে ধরফরিয়ে উঠে বসলো সে। উদ্গ্রীব স্বরে আওড়ায়, বাবা তুমি? কেমন আছে আমার বাবাইটা? আরশান বুড়ো আঙুল দিয়ে নাকের ডগা কষলে মিহি স্বরে বলল, আম ফাইন পাপা। আজ স্কুলে প্যারেন্টস মিটিং আছে, তুমি আসবে না পাপা? ধ্রুব এক মুহূর্তের জন্য থমকে গেল। প্যারেন্টস মিটিং? কই, আবৃত্তি তো ওকে কিছু জানালো না। নিজে না জানাক, অন্তত কাউকে দিয়ে জানাতে পারতো। এরকম তো কথা ছিল না ওর সাথে। পাপা শুনছো? হ্যাঁ শুনছি বাবাই। পাপা সময় মতো চলে আসবো, কেমন? আরশান উচ্ছ্বসিত গলায় বলল, থ্যাংক ইউ পাপা। ধ্রুব হেসে বলে, ইউ আর মোস্ট ওয়েলকাম মাই বয়। আচ্ছা তোমার মাম্মাম? পুরো কথাটা বলার আগে ওপাশে খট করে লাইনটা কেটে গেল। ধ্রুব ফোনটা হাতে নিয়ে থম মেরে বসে রইল। নিশ্চয়ই আবৃত্তি ফোনটা কেটে দিয়েছে। ধ্রুবর বুকে চিনচিনে ব্যথা জাগলো। আজ যদি ও ঘৃণ্য পাপটা না করত, তাহলে হয়তো ওর আবৃত্তি আর নিজের সন্তানের সাথে একটা সুখের সংসার রচিত হতো। সবকিছু পেয়েও হারিয়ে ফেলার আফসোসের মতো কঠিন যন্ত্রণা পৃথিবীর আর কারো না হোক। একটা দীর্ঘশ্বাস ফেলে ধ্রুব বেড থেকে নেমে দাঁড়ালো। কিছু একটা মনে পড়তেই সারা রুমে চোখ বুলিয়েও ইরাকে কোথাও দেখতে পেল না। বুক চিরে একটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস নির্গত হলো তার। কি করছো? কাল দীপ্তর কথাগুলো মনে পড়লো তার। আসলে ও কি চায়? কেন করছে এসব? এই জীবন তো ধ্রুব নিজে বেছে নিয়েছিল। তাহলে এখন ইরার সাথে এরকম ব্যবহারের তো কোনো মানে নেই। ক্লান্ত শ্বাস ফেলে নিজের ল্যাপটপে ছুটির ইমেল পাঠিয়ে ধ্রুব দীপ্তর রুমে গেল ইরাকে আনতে। ঐক্য রুমের কিং সাইড বিছানায় বাবু হয়ে চুপচাপ বসে আছে ওয়াফা। স্কুলের জন্য একেবারে তৈরি সে। গোলগাল মুখে আকাশসম মায়া নিয়ে চোখ পিট পিট করে দেখে চলেছে নিজের পাপাকে, যে কিনা আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নায় নিজের অংশকে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে ঐক্যর ঠোঁট মৃদু হাসিতে প্রসারিত হলো। হঠাৎ ওয়াফাকে চমকে দিয়ে ঐক্য চোখ মারল। ওয়াফা চোখ বড় বড় করে ফেললো ঐক্যর কাণ্ডে। ঐক্য মেয়ের বিহবল আদুরে মুখটা দেখে দুষ্ট হেসে আবার চোখ মারল। ওয়াফা খিলখিলিয়ে হেসে খাটে উল্টো হয়ে শুয়ে পড়ল। ঐক্য হৃদয় সহ গোটা কক্ষটা জুড়িয়ে যায় ওয়াফার অকৃত্রিম হাসির ঝংকারে। ঘড়িতে তাকিয়ে নিজের হাতের গতি বাড়ায়। মেয়েকে খাইয়ে রেডি করে নিজে রেডি হতে হতে বেশ লেট হয়ে গিয়েছে। শার্টের ওপর ব্লেজার পরে নিয়ে ঐক্য এখনো হাসতে থাকা মেয়েকে চুপ করে কোলে তুলল। ওয়াফার গালে চুমু খেয়ে বলল, ব্যাস আম্মাজান, হয়েছে, আর না, চলুন দেরি হচ্ছে স্কুলের জন্য। ওয়াফাকে নিয়ে নিচে নামতেই মিসেস জোবাইদা চৌধুরী আর ঐক্যর বড় ফুফু ওয়াহিদা চৌধুরীকে চোখে পড়ল। বোঝা যাচ্ছে ক্ষণিক পূর্বেই তার আগমন ঘটেছে চৌধুরী ভিলায়। ঐক্যকে নামতে দেখে গদগদ হেসে তিনি শুধালেন, কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ফুফি, আপনি কেমন আছেন? খুব খুব ভালো আছি। ওয়াফা দাদুমণি কেমন আছে? মা, দাদুমণিকে সালাম দাও। আসসালামু আলাইকুম দাদুমণি। ওয়ালাইকুম আসসালাম। স্কুলে যাচ্ছে ওয়াফা মনি? ওয়াফা উপর নিচ মাথা নাড়ালো। ওয়াহিদা চৌধুরীর সাথে কুশলাদি বিনিময়ের পর ঐক্য কবজিতে বাঁধা লক্ষ টাকা মূল্যের ঘড়িতে সময় দেখে ব্যস্ত স্বরে বলল, আচ্ছা আম্মু ফুফি, আমি আসছি। ওয়াফা লেট হয়ে যাবে তাহলে। সাবধানে যেও। ঐক্য যেতেই ওয়াহিদা চৌধুরী জোবাইদা বেগমকে চেপে ধরলেন। ভাবি, ঐক্যকে বলেছ মেয়েটার কথা? জোবাইদা চৌধুরী বললেন, বলেছি ওয়াহিদা, কিন্তু ঐক্য মানা করে দিয়েছে। ও মা, কেন? এত ভালো পাত্রী, তার উপর সিঙ্গেল হয়ে বিয়েতে কোনো আপত্তি নেই তাদের। এখানে তোমার গুণধর ছেলে কেন বেঁকে বসলো? জোবাইদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঐক্য বলেছে বিয়ে যদি করতে হয় তাহলে ডিভোর্সি কোনো মেয়েকেই বিয়ে করবে। জানি না এত বছর পর হঠাৎ কেন, কি বুঝেও বিয়েতে মত দিয়েছে। আর কেনই বা তালাক প্রাপ্তা কাউকেই বিয়ে করতে চায়। কিন্তু আমিও ওর সাথে একমত ওয়াহিদা। সমাজের একটা ডিভোর্সি মেয়ের দায়িত্ব যদি আমার ছেলে নেয়, তাতে ক্ষতি কিসের? একজন ডিভোর্সি মেয়ের জন্য এই সমাজ কতটা বিষাক্ত তা খুব করেই জানো তুমি। কিন্তু ভাবি, কোনো কিন্তু নয় ওয়াহিদা। ছেলে আমার বিয়েতে মত দিয়েছে এই ঢের। আচ্ছা, তাহলে কি ডিভোর্সি মেয়ে দেখতে বলবো ঘটককে?
দাঁড়াও, ঐশী ওয়াফা দাদুমণির স্কুলের একটা মেয়ের কথা বলেছিল গতকাল। আগে ওই মেয়েটাকে দেখে নেই। ম্যাফল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের সামনে পার্কিং এরিয়ায় থামলো ঐক্যর কার। সচরাচর নিজে ড্রাইভ করলো, আজ ড্রাইভার সাবেরকে নিয়ে এসেছে। পেছনের সিটে বাবা মেয়েতে রাজ্যের গল্প করতে করতে স্কুলে এসে পৌঁছেছে। গল্প বলতে শুধু ওয়াফাই হাজার খানেক বাচ্চা সুলভ কথা বলে গিয়েছে, আর ঐক্য মনোযোগ দিয়ে শুনেছে তার পাখিটার কিচির মিচির। যদিও ওয়াফার ইদানিং সকল কথার কেন্দ্রবিন্দু আবৃত্তি নামক রমণী। ঐক্য ভাবে তার ওয়াফা হয়তো এই নারীটির কাছে মাতৃস্নেহের সুধা আস্বাদন করেছে, তাই এত মায়া ওই রমণীর প্রতি। গাড়ি থেকে নেমে ঐক্য মেয়েকে কোলে নিয়ে নামালো। সেই সময় বিপরীত পাশ হতে একটা সিএনজি থামলো স্কুলের সামনে। পাপা দেখো, সুইটি আন্টিরা এসেছে। ঐক্য কিছু বলল না, কিন্তু ভেতরেও চলে গেল না। কি মনে করে ঠায় দাঁড়িয়ে রইল। আবৃত্তি নেমে আরশানকে সাবধানে ধরে নামালো। আরশান নেমে স্কুলের সামনে তাকাতে ওয়াফাকে চোখে পড়ল। আবৃত্তিকে রেখে দৌড়ে ওয়াফাদের কাছে চলে গেল। আবৃত্তি পিছু ফিরে আরশানকে ডাকতে নিলে ঐক্যর সাথে চোখাচোখি হয়ে যায়। ভাড়া মিটিয়ে না চাইতে ঐক্যর সামনে আসতে হলো। আবৃত্তি আসতেই ওয়াফা ছুটে আবৃত্তির দুপা জড়িয়ে ধরলো। আবৃত্তি হেসে কোলে তুলে নিল বাচ্চাটাকে। ওয়াফা আবৃত্তির মসৃণ গাল দুটো ধরে আধো গলায় বলে ওঠে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে সুইটি আন্টি। আবৃত্তি সে প্রথম দিনের মতো থতমত খেলো। ও তো ভুলেই যায় ওয়াফাকে কোলে নেওয়া মানে আরেকবার নতুন করে বিব্রত হওয়া। আবৃত্তির অপ্রস্তুত মুখভঙ্গি লক্ষ্য করে ঐক্য ঠোঁট বেঁকিয়ে হাসলো। বিড়বিড় করে বলল, সুইটি আন্টিকে তোমার কাছে কোন দিন সুন্দর লাগে না আম্মাজান? ঐক্য আজ কি মনে করে হুট করে আরশানকে কোলে তুলে নিল। আরশান চোখ পিট পিট করে তাকিয়ে রইল। গম্ভীর মুখ ঐক্য আদরে সুরে জিজ্ঞেস করলো, কেমন আছো চ্যাম্প? খুব ভালো আঙ্কেল। ঐক্য এক পলক আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা আবৃত্তির দিকে চাইল। বলল, আপনি কেমন আছেন মিস আবৃত্তি? খন্দকার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। ঐক্য নিজের ব্লেজারের পকেট থেকে দুটো চকলেট বের করে আরশান আর ওয়াফাকে দিল। ওরা নিজেদের মতো ব্যস্ত ছিল, কিন্তু খেয়াল করলো না দূর হতে ধ্রুব স্থির চোখে তাদের দিকেই চেয়ে আছে। চোখে একটু হিংসা ফুটলো কি কে জানে। স্কুলের সামনে নিজের প্রাক্তন স্ত্রী আর সন্তানকে নিজের অফিসের বসের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতে দেখে ধ্রুবর বুকটা ধক করে ওঠে। আবৃতের কোলে ওয়াফা আর ঐক্যর কোলে আরশানকে দেখে অদ্ভুত অস্থিরতা অনুভব হচ্ছে। মনে কোনো আগাম শঙ্কা জাগছে। ওর তাকিয়ে থাকার মাঝে ওরা স্কুল গেট পেরিয়ে ভেতরে চলে গেল। নিজেকে সামলে ধ্রুব নিজেও এগুলো। আজ আবৃত্তির সাথে ওকে কথা বলতেই হবে, যেভাবেই হোক। স্কুলের প্যারেন্টস মিটিং রুমে সব স্টুডেন্টসদের প্যারেন্টস অলরেডি চলে এসেছে। মিটিং শুরু হতে এখনো কিছু সময় বাকি আছে বিধায় সব অভিভাবকরা একে অপরের সাথে খোশ আলাপে মেতে আছে। ঐক্য আর আবৃত্তি আরশান ওয়াফাকে নিয়ে একসাথে ঢুকে সকলে ফিরে তাকায় ওদের দিকে। এর মধ্যে একজন নতুন স্টুডেন্টসের মা হেসে দাঁড়িয়ে বলে, মাশাআল্লাহ আপু, ওরা আপনাদের টুইন বেবি? অনেক কিউট দুজনে। হ্যাপি ফ্যামিলি। কি নয়নাভিরাম লাগছে পুরো পরিবারকে। ঐক্য আবৃত্তি দুজনেই বেশ অপ্রস্তুত হলো। কিছু বলবে, হঠাৎ পেছন থেকে কেউ ঠান্ডা গলায় বলে ওঠে, আরশান ইজ মাই সান মিসেস। হোয়াট এভার। মহিলাটি থতমত খেল। সবাই সামনে তাকিয়ে গোল গোল চোখে ব্ল্যাক কোট প্যান্ট পরে সাহেব সেজে আসা সুদর্শন ধ্রুবকে দেখল। আরশান উৎফুল্ল গলায় চিৎকার করে ওঠে, পাপা। উপস্থিত সকলে অবাক চোখে একে অপরের দিকে চেয়ে নীরব দৃষ্টি বিনিময় করল। ধ্রুব সেই দৃষ্টিকে পাত্তা না দিয়ে একদম ঐক্যর সামনে শটান হয়ে দাঁড়ালো। ভদ্রতার বালাই ছাড়াই ঐক্যর কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিল আরশানকে। ঐক্য ভ্রু কুঁচকে চেয়ে দেখলো শুধু। ধ্রুবর সাথে কোনরূপ বাক্য বিনিময় ছাড়াই একটা চেয়ার টেনে বসলো একপাশে। আবৃত্তি সকলের দিকে এক পলক চেয়ে একটু সাইডে চলে গেল, যেন বাঁচতে চাইছে সবার কৌতূহলপূর্ণ দৃষ্টি থেকে। ধ্রুব সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কিছু পল বাদেই সবাই পুনরায় যে যার মতো আবার আড্ডায় মেতে ওঠে। ধ্রুব মাথা নিচু করে বসে থাকে,
হালকা আসমানি রঙের চুড়িদারে আবৃতিকে অবিবাহিত মেয়েদের মতো দেখতে লাগছে। বিয়ের পর থেকে সবসময় আবৃতিকে শাড়িতে দেখে অভ্যস্ত ধ্রুব। শাড়ি পরে কোমরে আঁচল গুজে দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটিয়ে দেওয়া আবৃতিকে দেখে না চাইতো মুগ্ধতায় ভরে উঠত ধ্রুবর দুচোখ। কেন যেন এই পোশাকে আবৃতিকে দেখে ধ্রুবর ভেতরটা পুনরায় বিদ্ধগ্ধ হলো। হঠাৎ চারদিকে সতর্ক দৃষ্টি ফেলে আরশানকে বলল, আরশান, তুমি এখানে তোমার ফ্রেন্ডসদের সাথে খেলো, পাপা আসছি, কেমন? আচ্ছা পাপা। আবৃতি। অতি পরিচিত কণ্ঠে নিজের নামটা শুনে আবৃতি চমকে উঠে পেছনে ফিরে দেখে ধ্রুব একদম তার পেছনে দাঁড়িয়ে আছে। সবচেয়ে অপছন্দের মানুষটিকে নিজের এত সন্নিকটে অনুভব করে অজান্তে আবৃতির ঘৃণায় গা গুলিয়ে উঠল। ডিভোর্সের পর থেকে ধ্রুবকে এড়িয়ে চলে আবৃতি, পালাতে নয়, ওকে দেখলে ওর ঘৃণ্য অতীতটা মনে পড়ে যায় আবৃতির। গা গোলাতে শুরু করে ভীষণভাবে। আবৃতিকে সম্পূর্ণ হতবাক করে দিয়ে ধ্রুব অকস্মাৎ বলে উঠল, তোমাকে শাড়ি ছাড়া অসম্পূর্ণ দেখতে লাগছে আবৃতি। শাড়ি জড়ানোর অধিকারটা তুমি নিজে কেড়ে নিয়েছো ধ্রুব। শাড়ি নামক বস্ত্রটা মিসেস ধ্রুব ওয়াহিদের জন্য মানানসই ছিল। আমি এখন শুধুমাত্র মিস আবৃতি খন্দকার। আর ডিভোর্সি মেয়েদের বদনে যে শাড়ি মানায় না। আবৃতির নিরেট স্বর, কোনো জড়তা নেই তাতে। ধ্রুব থমকে দাঁড়িয়ে রইল দুপল। টলটলে চোখে আবেগ মিশিয়ে শুধালো, আমাকে অনেক ঘৃণা করো তাই না? ওহো, আপনার প্রতি আমার সকল অনুভূতি বহু আগে নিঃশেষ হয়েছে। তাছাড়া ঘৃণা তার প্রতি আসে যার প্রতি আমাদের কোনো প্রকার অনুভূতি থাকে। আপনি আমার ঘৃণাটুকুরও যোগ্য না ধ্রুব ওয়াহিদ। আবৃতির সদা নির্লিপ্ত স্বর। ধ্রুব বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল আবৃতি স্নিগ্ধ অথচ তেজদীপ্ত পেলব আননে। সূক্ষ্ম ব্যথারা কামড়ে ধরল হৃদয়। আবৃতির সুশ্রী অবিচল মুখটাতে ধ্রুব হতবাক নেত্রে চেয়ে থাকে মূর্তির মতন। ধ্রুব। পুরুষ কণ্ঠের গম্ভীর আওয়াজে আবৃতি, ধ্রুব দুজনেই চমকে ওঠে। পেছন ফিরে দেখে ঐক্য শটান হয়ে দাঁড়িয়ে আছে করিডোরের সামনে। ঐক্য সামনে এগিয়ে আসে, পকেটে এক হাত গুজে থমথমে মুখে ধ্রুবর অস্থির মুখটা পরখ করে রাশভারী আওয়াজে বলল, এটা পাবলিক প্লেস ধ্রুব। এই স্থানে একজন নারীকে উত্ত্যক্ত করা নিশ্চয়ই কোনো ভদ্র পুরুষের কাজ নয়। ধ্রুব উত্তেজিত কণ্ঠে বলতে চাইল, আবৃতি আমার। ঐক্য ধ্রুবকে দেয় না কথাটা সম্পূর্ণ করতে। নিরেট ঠান্ডা গলায় বলল, তোমার প্রাক্তন স্ত্রী ধ্রুব। মিস আবৃতি এখন তোমার প্রাক্তন, আর হতে পারে উনি কারো ভবিষ্যৎ স্ত্রী। তাই এটা মাথায় রেখে ওনার সাথে ট্রিট করবে আশা করি। ধ্রুবর মুখের রক্ত সরে গেল সহসা। হতবাক চোখে থমকে তাকিয়ে দেখল শটান হয়ে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকা ঐক্যকে। ওই কণ্ঠে যেন কিছু একটা ছিল যা ধ্রুবকে মুহূর্তেই চুপ করিয়ে দিল। চেষ্টা করে আর কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। কেন যেন ঐক্যর উপস্থিতি ওকে ভীত করে তুলল। কি তার কারণ জানা নেই ধ্রুবর। তারপর আর কিছুই বলার শক্তি বা সাহস অবশিষ্ট রইল না ধ্রুবর জন্য। অনুশোচনায় জর্জরিত চোখ জোড়া তুলে এক পলক দেখল আবৃতির অশ্রুসিক্ত পেলব আনন। সূক্ষ্ম ব্যথায় চিনচিন করে উঠল হৃদয়। ক্লান্ত শ্বাস ফেলে নিঃশব্দ পায়ে চোরের মতো করিডোর ত্যাগ করল। ধ্রুব যেতে নির্লিপ্ত চোখ জোড়া তুলে আবৃতিকে দেখল ঐক্য। কেন যেন আবৃতির ছলছল চোখ জোড়া ভালো লাগলো না দেখতে। এই নারীর চোখের অশ্রু কেন ঝরবে একজন প্রতারকের জন্য? অবশ্য সেই বা কি করেছে? কোন এক ছলনাময়ের ছলনা আর বিশ্বাসঘাতকতায় নিজের জীবনে তিনটে বছর অন্ধকারে নিমজ্জিত রেখেছে। না, আর না। এবার ঐক্য চৌধুরী লাইফে মুভ অন করবে। নিজের মতো চরমভাবে ঠকে যাওয়া আরেকটা ভঙ্গুর নারীর ভরসাস্থল হবে। তার জীবনে দ্বিতীয় সূচনা হয়ে তার ব্যারং ভুবনটা আবার রাঙিয়ে দেবে। দেবেই দেবে। এত সুন্দর একটি সিদ্ধান্ত ঐক্য কি মাত্র 2 মিনিটে নিয়েছে? না, ঐক্য এই সিদ্ধান্ত গত 2 দিন 2 রাত সুদীর্ঘ 48 ঘন্টা ধরে ভেবে নিয়েছে। নিজের উচ্ছন্নে চলে যাওয়া জীবনটাকে নিয়ে ওকে ভাবতে বাধ্য করেছে আবৃতি নামক এক অদ্ভুত রমণী, যাকে ঐক্যর নিকট কখনো পর্বতের মতো অটল, আবার কখনো ভগ্নপ্রায় মানবী মনে হয়, কখনো মনে হয় দুরন্ত কিশোরীর ন্যায় উচ্ছল, কখনো আবার একজন নরম কোমলমতি জননী।
আবৃতি এখনো স্থির চোখে ধ্রুবর গমন পথে চেয়ে আছে। ঐক্য 2 পা এগিয়ে আবৃতির মুখোমুখি দাঁড়ায়। এবার না চাইতো আবৃতির দৃষ্টি ঘুরে এসে ঐক্যতে স্থির হয়। লম্বাটা ঐক্যর সাথে চোখ মেলাতে আবৃতিকে খানিকটা মাথাটা উপরে তুলতে হয়। ঐক্য আবৃতির অশ্রুসিক্ত হরিণী নয়ন যুগলে নিজের নিগুড় দৃষ্টি রেখে ভরাট কণ্ঠে বলে ওঠে, তুমি নারী, তুমি মা, তুমি তেজস্বী, তোমার এই চোখের প্রতিটা অশ্রু মূল্যবান। তাহলে কেন সে অমূল্য অশ্রুকণা কোন এক অযোগ্যের তরে ঝরাও? ঐক্যর কথায় কি ছিল জানা নেই। আবৃতি ব্যতিব্যস্ত হাতে চোখ উপচে আসা নেত্রজল মুছে নেয়। ঠিকই তো, ও কেন কাঁদবে? কোন প্রতারকের জন্য কাঁদা মানে নিজেকে নিজে অপমান করা। আমি ধ্রুবর জন্য কাঁদছি না, ওর জন্য কাঁদার দিন আমার বহু আগেই ফুরিয়েছে। এ দুটো চোখ ভরে উঠল কেন তবে? আবৃতি মলিন হেসে বলে, জানেন, পুরুষের সুখ খুবই সস্তা এবং সহজলভ্য। তাদের কেবল নারী আর শরীর ভরা যৌন তৃপ্তি বাদে আর কিছুই লাগে না। তাদের কাছে মায়া, ভালোবাসা, ইমোশন নামক কোনো অনুভূতি আশা করা বোকামি। না হলে একটা নারীর হৃদয় ভেঙে খান খান করার আগে তাদের বুকটা ক্ষীণ সময়ের জন্য হলেও কাঁপত। কথাগুলো বলে আবৃত্তি শ্বাস নেয় খানিকটা। ঐক্য স্তব্ধ হয়ে শোনে আবৃত্তির কথাগুলো। টান টান কঠোর মুখটা শিথিল হয়ে আসে কথাগুলোর বানে। এক দৃষ্টিতে চেয়ে দেখে আবৃত্তির লালাব কান্না সিক্ত মুখশ্রী। কথাগুলো বলার সময় আবৃত্তির ঈষৎ রক্তিম ওষ্ঠজোড়া তিরতিরিয়ে কাঁপছে। ও এসব ঐক্যকে কেন বলছে জানে না, হয়তো ঐক্য পুরুষ বলে। কিন্তু আবৃত্তি হয়তো জানে না পৃথিবীর সব পুরুষ এক নয়। তাদের মধ্যে বিচিত্রতা আছে বলে পৃথিবীতে ভালোবাসা নামক মূল্যবান অনুভূতিটা এখনো টিকে আছে। আবৃত্তি বিমর্ষ চিত্তে বলে গেল নিজের মতন করে, আমার এই চোখের জল শুধুমাত্র নিজের প্রতি হতাশায়। কেন আমি শুধু শুধু জীবনের 5টা বছর নষ্ট করলাম? লাইফ ইজ টু শর্ট, মিস আবৃত্তি। আবৃত্তি অবাক চোখ তুলে তাকায়, অবোধ গলায় শুধায়, মানে? মানেটা হচ্ছে এই যে আপনি জীবনের হারিয়ে যাওয়া সময়গুলো নিয়ে আফসোসে ভুগছেন, আর সে আফসোস মনে পুষে নিজের বর্তমানটা নষ্ট করছেন। আবৃত্তি কিছু বলল না। ঐক্য ফের বলল অস্ফুটে, আমি জানি মিস আবৃত্তি, ফেলে আসা অতীত আপনি চাইলেও ভুলতে পারবেন না, কারণ সে অতীত বর্তমানে আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। তাই ভালো হয় আপনি অতীত আর বর্তমানকে এড়িয়ে ভবিষ্যতের পথে হাঁটুন। আই রিপিট মিস আবৃত্তি, লাইফ ইজ টু শর্ট। একচোট মুগ্ধতায় আবৃত্তির দুনয়ন ছলকে ওঠে। ডিভোর্সের পর অনেকজন অনেক রকম কথাই ওকে বলেছে, ও শুনেছে। তাদের মধ্যে কেউ কেউ মিথ্যা আশ্বাসের বাণী শুনিয়েছে, আবার কেউ বা খোঁচা মেরে ওর দগদগে ঘা আরো খুঁচিয়েছে। কিন্তু ঐক্যর মতো কেউ কোনোদিন বলেনি আবৃত্তিরও নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। ওর নিজেরও অধিকার আছে জীবনে সুখে থাকার। আবৃত্তির হঠাৎ ভীষণ অদ্ভুত লাগলো একটা বিষয়, যে লোক ওকে লাইফে মুভ অন করার জন্য অনুপ্রেরণা দিচ্ছে, সেই লোক কেন তবে নিজের অতীতের বিভীষিকায় এখনো ডুবে আছে? অন্তরের তাড়নায় না পারতে প্রশ্নটা করেই বসলো আবৃত্তি। তবে আপনি কেন এখনো নিজের জীবনে মুভ অন করতে পারেননি ঐক্য সাহেব? ঐক্য তিল পরিমাণ ভরকালো না প্রশ্নটিতে। যেন ও জানতো আবৃত্তি এমন একটা প্রশ্ন ওকে করবে। ঐক্য ঠোঁট টেনে হাসলো। আবিষ্ট নয়নে আবৃত্তির দিকে তাকিয়ে মিহিস্বরে বলল, তখন এমন কোনো নারীকে পাইনি যাকে দেখে মনে হয়েছে, ঐক্য, এবার তোর জীবনে মুভ অন করা উচিত। আবৃত্তির বুকটা ধুকপুক করে ওঠে, কেন জানি। ঐক্য পুরোটা কথা এক দৃষ্টিতে আবৃত্তির চোখে চেয়ে বলে। আবৃত্তির হঠাৎ শরীরটা ছেড়ে দেয়। টাল হারিয়ে পড়ে যেতে নিলেই হঠাৎ ধরফরিয়ে ওকে আগলে নেয় ঐক্য। আবৃত্তির রক্ত ছলকে ওঠে। কোনো পরপুরুষের বাহুতে আছে অনুধাবন হতেই তটস্থ নিজেকে ছাড়িয়ে নেয়। ঐক্যকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে টালমাটাল পায়ে মিটিং কক্ষের দিকে অগ্রসর হয়। ঐক্য আবৃত্তির গমন পানে চেয়ে বিড়বিড় করে বলে, খুব শীঘ্রই আপনাকে ছোঁয়ার হালাল সার্টিফিকেট আমার হাতে থাকবে আবৃত্তি। আবৃত্তি মিটিং রুমে প্রবেশ করতেই সবার ফিসফিসানি থেমে গেল। আবৃত্তি তাকিয়ে দেখলো কোনার একটা চেয়ারে ধ্রুব আরশানকে কোলে নিয়ে থমথমে মুখে বসে আছে। আরশান ধ্রুবর ফোনটা নিয়ে বিভোর হয়ে গেমস খেলছে। আবৃত্তি আসতেই চোখ উঁচিয়ে এক পলক দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল। চোখ মুখ বেশ গম্ভীর।
তাকে দেখে উপস্থিত সবার ফিসফিসানি থেমে যাওয়া। ধ্রুবর রগরগে চেহারা পরখ করে আবৃত্তি যা বোঝার বুঝে গেল। এতক্ষণ যে এখানে ওকে নিয়ে গসিপ হচ্ছিল ও নিশ্চিত। আবৃত্তি এতে বিন্দুমাত্র বিচলিত বোধ করল না। মহিলা অভিভাবকদের নিকটে আরেকটা চেয়ার টেনে বসলো। ও বসার সাথে সাথে আরশানের ক্লাসমেট টুসুর মা ফিসফিস করে শুধালেন, আরশানের মাম্মি, শুনলাম আপনার আর আরশানের পাপার নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। উপস্থিত সকল এলিট শ্রেণীর মহিলাগণের সমস্ত আগ্রহ আবৃত্তির দিকে। এতগুলো তীরের মতো চাহনির বিপরীত আবৃত্তি ঘাবড়ালো না। ধীরস্থির কণ্ঠে সাবলীল কণ্ঠে বলল, জি, আপনি ঠিকই শুনেছেন। মহিলাগণ বেশ অবাক হলো আবৃত্তির নির্লিপ্ত উত্তরে। অবাক চোখে একে অপরের দিকে তাকালো সবাই। মহিলাটি আর কোনো প্রশ্ন করার সাহস পেল না, কিন্তু পাশের আরেকজন থেমে থাকলো না। খোঁচা মেরে বলে উঠল, আহারে, কেন হলো? মানে আপনার প্রাক্তন দেখছি খুব সুদর্শন, কেয়ারিংও মনে হচ্ছে, তাহলে বিচ্ছেদ কেন হলো বুঝলাম না। আবৃত্তির প্যাট ফেটে হাসি পেল মহিলাটির কথা শুনে। এরা নাকি আবার নিজেকে শিক্ষিত দাবি করে। আবৃত্তি ঠোঁটে ক্ষীণ হাসি রেখেই প্রত্যুত্তর করলো কাটকাট গলায়, আপু, একটা কথা কি জানেন, চকচক করলে শোনা হয় না। কারো বাহ্যিক সৌন্দর্য অবলোকন করে অন্তত তার ব্যক্তিত্ব বা চরিত্র বিচার করবেন না। এটা আপনার নিচু আর নোংরা মানসিকতার পরিচয় দেবে। মহিলাটি চোখ নামিয়ে নেয় বিস্তর লজ্জার অপমানে। বাকিরা সবাই হতবাক হয়ে বসে থাকে। এদের মধ্যে কেউ কেউ আবার মুগ্ধ হয়ে আবৃত্তির তেজিয়ান গলার প্রতিবাদে। ধ্রুব এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবৃত্তির দিকে। ওখানে কি কথা হচ্ছে তা ওর কানে না গেল আবৃত্তির বাচন ভঙ্গি, ঠোঁট নাড়ানোতে ওর মনটা অশান্ত হচ্ছে। মাত্র 2 মাস হয়েছে তাদের বিচ্ছেদের। ধ্রুব এখনো নিজের মনকে শক্ত করতে পারছে না। বাকি জীবন কিভাবে কাটাবে আবৃত্তিকে ভুলে? গুমট পরিস্থিতির ইতি টানে হেডমিসের আগমনে। ততক্ষণে ঐক্য এসে বসে পড়ে মেয়ের পাশে। ওয়াফা পাপাকে দেখে টুপ করে তার কোলে বসে যায়। বিপরীতে ঐক্য মুচকি হেসে মেয়েকে বুকে জড়িয়ে বসে থাকে। হ্যাডমিস ও বাচ্চাদের শিক্ষকদের নিয়ে আসন্ন পরীক্ষার বিষয়ে অনেক কথা বললেন তিনি। তারপর আমন্ত্রিত অতিথিদের জন্য হালকা স্ন্যাক্স এর ব্যবস্থা করল স্কুল কর্তৃপক্ষ। মিটিং শেষ হওয়ায় বাচ্চারা সবাই যে যার ক্লাসে চলে গেল। স্কুল ছুটির পর আবৃত্তি আগে আগে ব্যস্ত গতিতে বের হয়ে আসলো। উদ্দেশ্য ধ্রুবকে এড়িয়ে বাড়ি ফেরা। তখন বাচ্চারা ক্লাসে যাওয়ার পরও যখন ধ্রুব ঠায় দাঁড়িয়েছিল, তখনই বুঝেছে আবৃত্তি ধ্রুব ওদের আর ছাড়বে না। আবৃত্তি কিছুতেই চাইছে না এই ধ্রুব নামক প্রতারকের সঙ্গ। শুধুমাত্র ছেলেটার জন্য ধ্রুবকে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে। ধ্রুবর এক্সিস্টেন্সেও আবৃত্তির অস্বস্তি হয়। ঘেন্নায় মরে যেতে ইচ্ছে করে। আবৃত্তি বুঝে উঠতে পারে না এই পুরুষ জাতিকে। অবশ্য ধ্রুবকে কখনোই বুঝে ওঠেনি, সেই সুযোগটা ওকে দেওয়াই হয়নি। দুটো বালিশের পাশাপাশি শুয়ে ওদের দুজনের মধ্যে ছিল এক পৃথিবী সম দূরত্ব, যে দূরত্বটা আবৃত্তি 5 বছর চেষ্টা করেও মেটাতে পারেনি। একটি দীর্ঘশ্বাস ফেলে আবৃত্তি কয়েকটা সিএনজি দাঁড় করাতে চাইল, কিন্তু সবগুলো সিএনজি যাত্রী বহন করে নিয়ে যাচ্ছে। আবৃত্তি ভয়ে ভয়ে বারবার পেছনে তাকাচ্ছে। তখন ছুটির সময় একটা কল আসায় ধ্রুব সেটা রিসিভ করে সাইডে চলে গিয়েছিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে আবৃত্তি তড়িঘড়ি করে আরশানকে নিয়ে বের হয়ে এসেছে। মামা, পাপা কোথায়? পাপা যাবেন আমাদের সাথে? না বাবা। কেন? আবৃত্তি আবৃত্তি আঁতকে ওঠে, দাঁত কিরমির করে বিড়বিড়ায়, ইয়া আল্লাহ, শেষ রক্ষা হলো না। ধ্রুব বড় বড় পা ফেলে এগিয়ে এসে একদম আবৃত্তির সম্মুখে দাঁড়ায়। ওর শান্ত দৃষ্টি আবৃত্তির প্যালো বাননে। আরশান স্বভাব সুলভ উৎফুল্লতায় মচে যায় স্বীয় জনককে দেখে। সে তো আর জানে না তার বাবার কীর্তি। ধ্রুব আরশানকে কোলে তুলে আবৃত্তিকে শুধায়, পালিয়ে যাচ্ছ? হ্যাঁ। আবৃত্তি ভনিতা না করে প্রত্যুত্তর করলো। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ বি কমফোর্টেবল। আমার উপস্থিতি যদি তোমার জন্য এতটাই ঘৃণার হয়, আমি আসবো না তোমার সামনে। আবৃত্তি থমথমে মুখ করে রইল। ধ্রুব অনুরোধের স্বরে বলল, আমি পৌঁছে দিয়ে আসছি, চলো প্লিজ। এখানে দাঁড়িয়ে গাড়ি পাবে বলে মনে হয় না। আবৃত্তি কিছু বলবে বলে মুখ খুলবে, এর পূর্বেই ধ্রুবর ফোনটা তার স্বরে বেজে ওঠে। ধ্রুব পকেট থেকে ফোনটা বের করে। আবৃত্তি স্পষ্ট দেখে স্ক্রিনে
ইরানি কলার নেমটা জলজল করছে। আবৃতির বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। ধ্রুব বিব্রত হয়ে ফোনটা রিসিভ করে। প্রাক্তনের সামনে বর্তমানের কল। প্রাক্তন আর বর্তমান মিক্সড হয়ে যাওয়ায় বেচারা বেশ বিড়ম্বনায় ভুগছে। ফোনের ওপাশে কি বলল আবৃতি শুনল না, কিন্তু এরপরই ধ্রুবর চেহারাখানা বেশ বিচলিত দেখা গেল। আবৃতি ভ্রু কুঁচকে চেয়ে রইল। ধ্রুব ফোন কাটতেই যেন ওর নাভিশ্বাস উঠে গেল। সেভাবে হড়বড়িয়ে বলল, আবৃতি আমাকে যেতে হবে, ইরার শরীর ভালো নেই। হঠাৎ আবৃতি হাত উঠিয়ে থামিয়ে দিল ধ্রুবকে। বলল, ধীরে সুস্থে, বুঝেছি। আমিও সেটাই বলছি আপনাকে, আপনার অসুস্থ স্ত্রীর পাশে থাকা দরকার। অথচ আপনি এখনো প্রাক্তনকে বাড়ি পৌঁছে দিতে দাঁড়িয়ে আছেন। প্লিজ গো। আবৃতি হাত দিয়ে যাওয়ার ইশারা করে বলল। ধ্রুব চুপচাপ হজম করে নিল আবৃতির কটু বাক্যগুলো। প্রত্যুত্তরে কিছু না বলে মাথা নিচু করে প্রস্থান নিল। ধ্রুব যেতে আবৃতি মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালো এই যাত্রায় বাঁচিয়ে নেওয়ার জন্য। আবৃতি মনে মনে প্রার্থনা করে প্রাক্তনকে ফেস করার মতো জঘন্য যন্ত্রণা উপরওয়ালা আর কাউকে না দিক। একটা ব্যথাতুর নিঃশ্বাস ফেলে সে পিছু ফিরল। খানিকটা চমকে দেখলো ঐক্য একদম ওদের সন্নিকটে এগিয়ে আসছে। আবৃতি কিছু বলার আগে ঐক্য নিজ থেকে স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে বলে, বাড়ি ফিরবেন না? জি ফিরব। ঐক্য ইতস্তত ভঙ্গিতে বলল, যদি কিছু মনে না করেন। আই ক্যান ড্রপ ইউ। আবৃতি সাবলীলভাবে হেসে বলল, জি অবশ্যই। প্লিজ কাম। আবৃতির গাড়ির কাছে আসতে ওয়াফা আবৃতির ওড়নার প্রান্ত টেনে ধরল। আবৃতি তাকাতে ওয়াফা আদো সুরে আবদার পারল, সুইটি আন্টি, আমি তোমার কোলে বসবো। আরশান হড়বড়িয়ে বলল, একদম না, আমি বসবো আমার মাম্মামের কোলে। তাই না মাম্মাম? ওয়াফা নিজের দুই কোমরে হাত রেখে চোখ পাকিয়ে বলে, আমি আগে বলেছি, তাই আমি সুইটি আন্টির কোলে বসবো। আরশান নিচের ঠোঁট কামড়ে নিজের অনামিকা আঙুল তুলে চোখ রাঙিয়ে শাসিয়ে বলে, আমি বলেছি না আমি বসবো মাম্মামের কোলে। ওয়াফা নাক ফুলিয়ে বলল, না আমি বসবো। না আমি। আবৃত্তি আর ঐক্য হতবিহ্বল বনে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে। ওয়াফা রাগে ফেটে পড়ে পিচ ঢালাই করা সড়কে ডান পা দাপিয়ে বলে, আমি আগে বলেছি না পচা ছেলে, আমি বসবো সুইটি আন্টির কোলে। আমি বলেছি মানে আমিই বসবো আমার মাম্মামের কোলে। তোমার কি মাম্মা নেই? আমি কি কখনো বলেছি আমি তোমার মাম্মামের শাট আপ। আবৃতি দোকানে হাত চেপে বলে মৃদু চিৎকার করে। আরশানকে ধমকে বলে, এটা কেমন কথা আরশান? যাও চুপচাপ বসে পড়ো। ওয়াফা কি সবসময় বায়না করার জন্য আমাকে পাবে? যাও বসো ওখানে। আরশানের চোখ টলমল করে ওঠে আবৃতির ধমক খেয়ে। মাম্মা মলয়েস তাকেই বকে দেয়। ওয়াফা মুখ টিপে হাসে, ভালো হয়েছে একদম, এবার আমি বসবো সুইটি আন্টির কোলে। ওয়াফার গা জ্বালাময় হাসিতে আরশানের নাকের পাটা ফুলে ওঠে। হোয়াট আ মিনিট মিস আবৃতি। ঐক্য এগিয়ে এসে গম্ভীর আওয়াজে আদেশ ছড়ে এক প্রকার, তোমরা কেউ মিস আবৃতির কোলে বসতে পারবে না। দুজন পেছনের সিটে চুপচাপ বসো গিয়ে। উনি আমার পাশের সিটে বসবেন। ওয়াফা নাক ফুলিয়ে মিনমিনিয়ে বলে, পাপা আমি সুইটি আন্টির কোলে বসবো। ওয়াফা, নো মোর ওয়ার্ডস। পাপা যেটা বলেছি সেটা করো। অগত্যা দুজনেই মুখ লটকে ব্যাক সিটে বসে পড়ে। আবৃতি ঠোঁট কামড়ে নিজের উপচে হাসি আটকায়। ঐক্যকে হাতের বুড়ো আঙুল ইশারা করে সাবাসি দেয়। লোকটা কি কৌশলে না সামনে নিল দুজনকে। ঐক্য ঠোঁট এলিয়ে হাসলো বিপরীতে। আবৃতি এই প্রথম ঐক্যকে হাসতে দেখল। অজান্তেই মুগ্ধ হলো ওর দুনয়ন। প্লিজ সিট। ঐক্য ইশারা করে বলতেই আবৃতির ভ্রম কাটে। দেখে ঐক্য ওর জন্য গাড়ির ডোর খুলে রেখেছে। আবৃতি অপ্রস্তুত হলো সামান্য। আবৃতি উঠে বসতেই ঐক্য গাড়ি স্টার্ট দিল। লুকিং মিররে তাকিয়ে দেখলো মুখ লটকে দুজনে বকে দুহাত বেঁধে দুদিকে তাকিয়ে আছে। আবৃতি হেসে ফিসফিস করে বলল, একদম ঠিক হয়েছে। বিপরীত ঐক্য হাসলো। আবৃতি বলল, আপনি খুব সুন্দর করে বাচ্চা ম্যানেজ করতে পারেন। ড্রাইভিং এ মত্ত ঐক্য মৃদু হেসে বলে, ওয়াফাকে ছোট থেকে একা হাতে মানুষ করতে করতে শিখে গিয়েছি। ঐক্য কিছুক্ষণ আমতা আমতা করে বলল, ক্যান আই আস্ক আ কোয়েশ্চেন মিস আবৃতি? জি করুন। এ মানে আজ ধ্রুবকে আপনি ডেকেছিলেন? জি। আবৃত্তির সহজ উত্তর। ঐক্য বোধহয় খানিক নারাজ হলো তা শুনে। আমার মনে হয় আপনার ধ্রুবকে অ্যাভয়েড করে চলা উচিত। প্লিজ ডোন্ট মাইন্ড। ওর হাবভাব আমার কাছে সুবিধাজনক ঠেকছে না।
কি করব বলুন? আমি চাইলেও যে ধ্রুবকে এড়িয়ে চলতে পারছি না আমার আরশানের জন্য। মানে? আবৃতি ক্লান্ত শ্বাস ফেলে অস্ফুটে বলল, আমি আরশানের জন্য যত যাই করি না কেন, ওর বাবার অভাবটা আমার পক্ষে পূরণ করা কোনো দিনও সম্ভব না। কেউ কোনোদিন কারো বিকল্প হতে পারেন ঐক্য সাহেব, এটি চিরন্তন সত্য। ওর সে অভাবটা আপনি চাইলেই পূরণ করতে পারেন মিস আবৃতি। কিভাবে? নিজের জীবনে দ্বিতীয় সূচনার মাধ্যমে। আবৃতির পিলে চমকে ওঠে। হতবাক নেত্রে সে তাকায় নির্লিপ্ত হাতে ড্রাইভ করতে থাকা ঐক্যর দিকে। ঐক্য দৃষ্টি সামনে রেখে সমস্ত মনোযোগ ড্রাইভিং এ দিচ্ছে। আবৃতির বুকটা ঢিপ ঢিপ করছে। হৃদয়ের মণিকোঠরে বেজে ওঠে যেন কয়েক লাইন। আমি আড়ালে থেকেও আগের থেকে বেশি ভালোবাসি আপনার, কিন্তু সেটা অগোচরে। তুমি দূরে আছো, দূরেই থাকো, কাছে আইসো না। আমার মায়ায় পড়া যাইবা বন্ধুরে, বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা। ও বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।